আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার সেমিকন্ডাক্টরের ফিনিশিং ক্লাস। তবে আজকের ক্লাসে আমরা একটু বুঝতেই পারতেছো, ক্লাসটাতে একটু অনেক কিছু পড়ানো লাগবে। আজকের ক্লাসের মধ্যে বইয়ের ভিতরে বাইরে অনেক কিছু বলা লাগবে, যার কারণে তুমি স্বভাবতই আইডিয়া করতে পারতেছো ক্লাস কতক্ষণ ধরে হবে। তো একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা আজকে হচ্ছে আমাদের ফুল ফিনিশিংয়ে যাব। এতদিন পর্যন্ত আমাদের খুব চিল্লাচিল্লি করছিলাম আমরা এইসব আমাদের ডায়োড নিয়ে, ট্রানজিস্টর নিয়ে অনেক চিল্লাচিল্লি করছিলাম, আমরা অনেক কিছু পড়ছি। এখন হচ্ছে আজকে ফিনিশিংয়ে আমাদের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তো আসো আমরা আস্তে আস্তে আমাদের ওইদিকে যাই, ওইদিকে গমন করি। যে আমাদের আজকে আমরা ট্রানজিস্টরের ম্যাথ করব, ডায়োডের ম্যাথ করব। ডায়োডের ম্যাথ আমরা এখনও করি নাই, ট্রানজিস্টরের ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলছি, কিন্তু ট্রানজিস্টরের ম্যাথের আরও কিছু আইডিয়া আছে। যেমন আমরা ট্রানজিস্টরের ম্যাথের ক্ষেত্রে কির্শফের ল ব্যবহার করতে পারি, যেগুলো আমরা চলতরিতে করছিলাম। ওই কির্শফের উপপাদ্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কেভিএল কির্শফ ভোল্টেজ ল। তো সেগুলো আমরা এখানে ব্যবহার করব। তো তোমরা যারা জয়েন করনি এখনও, তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। আমাদের যেসব মহামানব এখনও জয়েন করতে পারে নাই ব্যস্ততার কারণে, ওইসব মহামানবদেরকে একটু মেনশন করে স্মরণ করিয়ে দাও যে ক্লাস চলতেছে। ওকে, তোমরা তোমরা তাহলে মেনশন করতে থাকো, আমি দেখি কি কি পড়াবো। ক্লাস কতক্ষণ হবে সেটা ক্লাস শেষে বোঝা যাবে। এখন তো বলতে পারতেছি না ক্লাস আসলে কতক্ষণ হবে। ক্লাস যতক্ষণ হওয়ার হবে দেখা যাক, ওটা ডিপেন্ড করতেছে কতক্ষণ পর্যন্ত আমরা নিব।
ওকে, তাহলে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, দেন আমরা সামনের দিকে আগাবো। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস। আজকে আমরা মেনলি আলোচনা করব হচ্ছে আমাদের ট্রানজিস্টর, ডায়োড। আসলে আজকে মোটামুটি সবগুলো জিনিস নিয়ে আলোচনা হবে। ট্রানজিস্টর আমার দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখচিত্র, মানে একটা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য কী কী সেটা আমরা প্রথমে দেখব। দেন হচ্ছে আমরা এরপরে ট্রানজিস্টরকে তো অ্যাম্প্লিফায়ার হিসেবে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখে গেছি। এখন সুইচ হিসেবে কীভাবে আমরা এটা ট্রানজিস্টরকে ইউজ করতে পারি। ট্রানজিস্টরকে আমরা জানি ট্রানজিস্টরের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে ট্রানজিস্টরকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি, বিবর্ধক হিসেবে, আর সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এখন এই কীভাবে ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার হয় সেটা আমরা এটার পরপরই দেখব, কারণ হচ্ছে সুইচের বেসিকটা এখানে আছে। এবার আসো, আমাদের যে কোনো ধরনের আমাদের সুইচ বলো আর আমাদের অ্যাম্প্লিফায়ার বলো, আমরা সবসময় ইউজ করি সেটা হচ্ছে কমন এমিটার। আর আমরা পিএনপি এবং এনপিএনের মধ্যে ইউজ করি হচ্ছে এনপিএনটা। কেন আমরা সেগুলো অনেক আগেই ব্যাখ্যা করছি যে এনপিএনের মধ্যে আমাদের বাহকটা হচ্ছে ইলেকট্রনের আমার দ্রুতি হোলের তুলনায় অনেক বেশি, ওই কারণে আমরা দ্রুত গতিসম্পন্ন যে কোনো জায়গায় আমরা এনপিএন ইউজ করি। আর কমন এমিটারের আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে বেশি আরামদায়ক, স্বাচ্ছন্দ্যবোধক, ওই কারণে আমরা কমন এমিটারটাকে সাধারণত কী হিসেবে ইউজ করি, আমাদের সুইচ বা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি। এবার আসো, তাহলে আমরা প্রত্যেকবারের মতো একটা আঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের, যদি আমরা আঁকি, এটা হচ্ছে আমার একটা ট্রানজিস্টর। তো আমরা এখান থেকে খুবই সিম্পলি বলতে পারি হচ্ছে ভাইয়া আমরা আঁকবো হচ্ছে এনপিএন। সো আমরা এখানে সিগন্যালটা দিব হচ্ছে এই দিকে এনপিএন, আর যার মধ্যে সিগন্যাল দিলাম তার নাম নিশ্চয়ই এমিটার, তাহলে আমাদের এটা হচ্ছে এমিটার। তো এমিটার দিয়ে যেহেতু কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তুমি যদি পয়েন্ট চিন্তা করো বা আমরা এখানে যদি আমাদের এরকম বৃত্ত দিয়ে দিই, তাহলে আমাদের এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে কালেক্টর। তো এমিটার দিয়ে আমার কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাকে আমরা বলতেছি হচ্ছে আইভি। এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে মানে আইই। এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে মানে হচ্ছে বাকি দুইটা দিয়ে ঢুকবে, এদিক দিয়ে হচ্ছে আমাদের আইভি, আর এদিক দিয়ে হচ্ছে ঢুকবে হচ্ছে আমাদের আইসি পরিমাণ। এবার আমরা এটাকে সার্কিটটা ফুলফিল করতে হবে, তোমরা খুব ভালো করেই জানো। তো আমরা এখানে সার্কিটটা ফুল করব। সার্কিটটা ফুল করার জন্য আমরা এখানে একটা বায়াসিং ভোল্টেজ দিব, এখানেও আমরা একটা বায়াসিং ভোল্টেজ দিব। তো আমরা এখানে বায়াসিংটা আমরা এমনভাবে দিই যাতে করে আমাদের ইনপুটটা ফরওয়ার্ড থাকে আর আউটপুটটা আমাদের রিভার্স বায়াস থাকে। তো একটু খেয়াল করে দেখি, আমাদের যদি অনেকে মনে করতে পারবে ইনপুট যদি ফরওয়ার্ড না থাকে, আমাদের ইনপুট আউটপুট যে আমরা এটাকে ফরওয়ার্ড এটাকে রিভার্স দিচ্ছি, অন্য কিছু হলে তখন কি হয় সেটাও আমরা আজকে দেখব, সেটাও আমাদের আজকে আছে। তো আমরা প্রথমত দেখি হচ্ছে ভাইয়া, এখানে তো আমরা আগেই বলছিলাম ভাই প্রবাহ আমার এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে প্রবাহ কোত্থেকে বের হয়, ধনাত্মক থেকে বের হয়। আর এখানে প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে, প্রবাহ কোত্থেকে বের হয়, ধনাত্মকে বের হয় আর ঋণাত্মকে প্রবেশ করে। এই যে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ব্যাটারির ধনাত্মক প্রান্ত এখানে থাকবে, ঋণাত্মক প্রান্ত ওইখানে থাকবে। তাহলে আমরা এভাবে আঁকতে পারি। এখানে আমরা দিতে পারি হচ্ছে এরকম, এগুলো তোমরা জানো, এগুলো সব আমরা শিখে ফেলছি। আর আমরা বলছিলাম সাধারণত এটা আমাদের কি থাকে, আমাদের গ্রাউন্ডেড করা থাকে, গ্রাউন্ডের ভোল্টেজটা হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এটা ভূমিতে যুক্ত করা থাকে, কারণ আমাদের এই দিকের ভোল্টেজটা 0 আর ওইদিকে থাকে আমার হাই ভোল্টেজ, নিচে আমার লো ভোল্টেজ, উপরে হাই ভোল্টেজ। তো এদিকে হচ্ছে আমরা একটা ইনপুট দিয়ে দিই, একটা ইনপুট রেজিস্ট্যান্স। আমরা এখানে এসি ডিসি সামহাউ যে কোনোটা ইউজ করতে পারি। সিম্পল আমরা একটা রেজিস্ট্যান্সও বলতে পারি, এটা হচ্ছে ইনপুট আর এটা রেসপেক্টেড ভোল্টেজ আছে। আর এদিকে আমরা বলছিলাম আমরা একটা আউটপুট দিয়ে দিই। আমাদের এখানে বড় সড়ো একটা রোধ থাকে যার নাম হচ্ছে ভার রোধ আর এল, তার রেসপেক্টে আমরা একটা আউটপুট বিবেচনা করতে পারি। তো আমাদের এখানে যে কাজটা করে, আমাদের এখানে
ইনপুট এবং তোমাকে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখচিত্র। তো ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখচিত্র বানানোর জন্য মানে হচ্ছে আমরা ট্রানজিস্টরের প্রবাহের সাথে ভোল্টেজটা কীভাবে পরিবর্তন হচ্ছে মানে এই জিনিসগুলো, তাহলে আমাকে ইনপুট এবং আউটপুটের প্রবাহ এবং ভোল্টেজ পরিমাপ করার জন্য ইনপুটের প্রবাহ হচ্ছে আইবি, এটা পরিমাপ করার জন্য এখানে একটা আমাদের এমিটার ইউজ করব, আর এখানে ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে একটা আমরা ভোল্টমিটার ইউজ করব। একইভাবে এখানে আউটপুটের জন্য একটা এমিটার একটা ভোল্টমিটার ইউজ করব, সেগুলো আমি দেখাচ্ছি না, এটা সিম্পল জিনিস। এমিটারটাকে মাথায় রাখতে হবে, এমিটারটাকে আমরা বর্তনীতে শ্রেণীতে যুক্ত করি আর ভোল্টমিটারটাকে আমরা বর্তনীতে সমান্তরালে যুক্ত করি। সেই পারপাসটা মাথায় রেখে আমরা এখানে যে কাজটা করি একটা এমিটার লাগাই দিই আর কি, আমরা একটা এমিটার আর একটা ভোল্টমিটার লাগাই দিই। তো সিম্পলি তুমি বলতে গেলে হচ্ছে আমরা এখানে যেমন বলতে পারি ভাই আমরা এখানে একটা এমিটার লাগাই দিলাম, এখানে একটা আমরা এমিটার লাগাই দিলাম, এই এমিটারটা হচ্ছে আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার মানের, আর এখানে আমরা একটা এমিটার লাগাই দিলাম তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, কারণ আমাদের এখানে বেসের কারেন্টটা যথেষ্ট কম, হ্যাঁ মোটামুটি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, আর কালেক্টর তো কারেন্টটা অনেক বেশি বেসের তুলনায়, সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। আর তুমি ইনপুটের আমাদের দুই প্রান্তের মধ্যে একটা তুমি চাইলে এখানে একটা ভোল্টমিটার লাগাই দিতে পারো, এখানে একটা ভোল্টমিটার লাগাই দিতে পারো ভোল্টেজটা পরিমাপ করার জন্য, এখানেও চাইলে একটা ভোল্টমিটার লাগাই দিতে পারো ভোল্টেজটা পরিমাপ করার জন্য। তারপরে যে তুমি চাইলে এখানে একটা পরিবর্তনশীল রোধ দিতে পারো রোধটাকে বারবার পরিবর্তন করার জন্য, কারণ যেহেতু গ্রাফ আঁকবো এখানে আমাকে কী করতে হবে বারবার চেঞ্জ করতে হচ্ছে, এটার জন্য আমরা একটা পরিবর্তনশীল রোধ দিতে পারি। তো এইগুলো হচ্ছে জাস্ট কাইন্ড অফ আমাদের বুলশিট, আমাদের এখানে আর কোনো কিছু নাই, আমরা জাস্ট যে জিনিসটা দেখব এগুলো হচ্ছে আমাদের খুব বেশি নাই, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের পড়াশোনা। তো আমাদের মেইন পড়াশোনা যেটা হবে সেটা হচ্ছে আসলে যদি এখানে পরীক্ষা নিরীক্ষা করি তাহলে কি আসবে সেটা আমাকে জানলে হবে, মানে প্র্যাকটিক্যালি তোমার করতে হবে না, তোমার জাস্ট পরীক্ষা নিরীক্ষা করার পর কী আসবে সেটা আমরা দেখব। তো আসো আমাদের প্রথম হচ্ছে আমরা ইনপুটের দেখব। ইনপুট, যে আমাদের ইনপুটে আমরা কি করতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে ইনপুটে যখন আমরা চিন্তা করতেছি তখন অবশ্যই আমরা আউটপুটটাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে আউটপুটটাকে কনস্ট্যান্ট রাখতেছি, তাহলে আউটপুটের যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভাইয়া এই যে কালেক্টর আর এমিটর, এই কালেক্টর এবং এমিটরের মধ্যবর্তী আউটপুটের যে ভোল্টেজটা এটাকে আমরা বলতেছি বিসিই কালেক্টর এমিটর, এটাকে ফিক্সড রাখবো। এটাকে ফিক্সড রেখে ইনপুটে বারবার পরিবর্তন করব। ইনপুটের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনপুটের প্রবাহ হচ্ছে আইবি, আরেকটা হচ্ছে ইনপুটের ভোল্টেজ। ইনপুটের ভোল্টেজটা হচ্ছে ভাইয়া এদিকে হচ্ছে বেস, এদিকে হচ্ছে এমিটর, এই বেস এবং এমিটরের মধ্যে যে ভোল্টেজটা সেটাকে আমরা বলতেছি বিবিই বেস এমিটর ভোল্টেজটা। তো আমি বেস এমিটরের মধ্যবর্তী যে ভোল্টেজটা, এই বেস এমিটরের মধ্যবর্তী যে ভোল্টেজটা এই ভোল্টেজটাকে আমরা ধরে নিলাম বিবিই, তাহলে আমাদের এই বেস এমিটরের ভোল্টেজটাকে আমি ক্রমানুসারে ক্রমাগত বাড়াবো, শূন্য থেকে ক্রমাগত বাড়াবো, এটাকে বাড়াবো আর আউটপুটটা কনস্ট্যান্ট রাখবো। তাহলে আমি মনে করো আউটপুটটা 2 ভোল্টে রাখলাম, আউটপুটটা কত ভোল্টে রাখলাম 2 ভোল্টে, আউটপুটটা 2 ভোল্টে রেখে আমি ইনপুটে আমাদের কালেক্টর বেস এমিটর যে ভোল্টেজটা সেটাকে 0 রাখলাম, দেখলাম বেস কারেন্টও 0, মানে আমি এটা এই ভোল্টেজটার পরিবর্তনের সাথে সাথে ইনপুটের প্রবাহটা কেমন পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখতেছি, দেখলাম কোনো প্রবাহ পাচ্ছি না, ভোল্টেজ আর একটু বাড়াইলাম প্রবাহ পাচ্ছি না, এই যে বেস প্রবাহ পাচ্ছি না, ভোল্টেজ আরও বাড়াইলাম প্রবাহ পাচ্ছি না, ভোল্টেজ আর একটু বাড়াইলাম প্রবাহ আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের যে জিনিসটা হয় কোনো একটা নির্দিষ্ট আউটপুট ভোল্টেজের জন্য ইনপুটের ভোল্টেজটা যত বাড়াবো প্রাথমিকভাবে কিছুটা অঞ্চল পর্যন্ত আমাদের ইনপুটের ভোল্টেজ বাড়াইলেও আমরা কোনো বেস প্রবাহ পাই না। এর মানে বেস প্রবাহ পাওয়ার জন্য ন্যূনতম একটা কি দেখতে হয়, ন্যূনতম একটা ভোল্টেজ আমাকে দিতে হবে, আর এটাকে আমরা বলি হচ্ছে প্রাচীর ভোল্টেজ, এটাকে আমরা কি বলি প্রাচীর ভোল্টেজ। এর মানে কোনো একটা ট্রানজিস্টরে তুমি ন্যূনতম এই পরিমাণ ভোল্টেজ যদি না দাও সেই ট্রানজিস্টরটা কখনো চলবে না। কারণ কি এতটুকু পর্যন্ত ভোল্টেজ দিলে ভাই আমার ট্রানজিস্টরে কি হচ্ছে না, কোনো প্রবাহই পাচ্ছি না, এর থেকে বেশি দিলে আমরা প্রবাহ পাচ্ছি। ওই কারণে আমরা যেরকম ভাইয়া ডায়োড পড়ার সময় দেখছিলাম তার মধ্যে একটা ডিপ্লেশন লেয়ার আছে, প্রত্যেকটা ডায়োডের একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে ভাইয়া, এই পরিমাণ ডায়োডের বৈশিষ্ট্য লেখে দেখছিলাম এই পরিমাণ ভোল্টেজ তাকে না দিলে এই ডায়োডটা চলে না। একইভাবে কোনো একটা ট্রানজিস্টরের মধ্যে যদি তুমি এই পরিমাণ ভোল্টেজ না দাও সেই ট্রানজিস্টরটা চলে না। এটাকে আমরা বলতে পারি ইংলিশে বাংলা বলা হয় বিভব প্রাচীর, আবার ইংলিশে অনেক সময় এটাকে বলা হয় টার্ন অন ভোল্টেজ, মানে হচ্ছে এই পরিমাণ ভোল্টেজ না দিলে এটা টার্ন অন হবে না,
মানে টার্ন অন মানে কি ওপেন হওয়া, এটা আমার ওপেন হবে না, কাজ করবে না, কর্মদক্ষ হবে না। তো আমরা সেটা না দিকে আমরা ইংলিশ ওয়ার্ডগুলো হায়ার লেভেলে লাগে, তোমাদের এইচএসসি লেভেলে লাগে না, তোমরা এইচএসসি লেভেলে জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে কি দেখো। তাহলে আমরা বললাম কি ভাইয়া আমাদের ইনপুটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখে ইনপুট ভোল্টেজ যত বাড়াচ্ছি আমাদের একটা নির্দিষ্ট মান পর্যন্ত কোনো বেস প্রবাহ পাচ্ছি না, ওই নির্দিষ্ট মানের পর ইনপুট যতই বাড়াচ্ছি বেসের প্রবাহ তত বাড়তেছে। এবং আমাদের 2 ভোল্টের জন্য গ্রাফটা এরকম হবে, ভোল্টেজ যদি আমাদের 3 ভোল্ট হয় গ্রাফটা আমার এরকম হবে, মানে ভোল্টেজ কোনটা আউটপুটটা কনস্ট্যান্ট না, আউটপুটটা আমি 2 ভোল্টে রাখলাম একটা কনস্ট্যান্ট, তখন গ্রাফ এরকম, 3 ভোল্টে রাখলে গ্রাফ এরকম, 4 ভোল্টে রাখলে গ্রাফ এরকম। এর মানে আমি আউটপুট যত হাই রাখতেছি গ্রাফটা তত ঢালু হচ্ছে, এটা হচ্ছে মেন কথা, তোমাকে এই জিনিসটা জেনে রাখতে হবে। তাহলে আমি আবারও বলতেছি একটা ট্রানজিস্টরের ইনপুটের ক্ষেত্রে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা, আউটপুট ভোল্টেজটাকে ঠিক রেখে ধ্রুবক রেখে ইনপুট ভোল্টেজটাকে আমি যত বাড়াবো, ইনপুট ভোল্টেজটাকে যত বাড়াবো একটা নির্দিষ্ট মান পর্যন্ত কোনো বেস প্রবাহ পাবো না, এটা হচ্ছে প্রথম কথা। ওই নির্দিষ্ট মানের পর যতই আমি ইনপুট ভোল্টেজ বাড়াবো ততই আমি আমাদের কি পাবো একটা বেস প্রবাহ পাবো। এই যে আমার যতটুকু পর্যন্ত আমি পাইলাম না এই ভোল্টেজটাকে আমরা বলি প্রাচীর ভোল্টেজ। ভোল্টেজটা কি বলি ট্রানজিস্টর ট্রান্সফরমারের আমাদের যে ট্রানজিস্টরের প্রাচীর ভোল্টেজ, এই প্রাচীর ভোল্টেজটা হচ্ছে এটা, এর থেকে কম ভোল্টেজে কোনো একটা ট্রানজিস্টর কখনো কাজ করে না। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। আর এই ভোল্টেজের মান আউটপুট ভোল্টেজটা তো ফিক্সড, যদি 2 ভোল্টেজে ফিক্সড রাখো গ্রাফ এরকম, 3-এ ফিক্সড রাখলে এরকম, মানে জাস্ট আমরা বুঝতেছি আউটপুটটা আস্তে আস্তে বাড়াতে থাকলে গ্রাফটা কী টাইপসের হবে। তবে ইনপুটের বৈশিষ্ট্যের জন্য তো আউটপুট তোমাকে অবশ্যই ফিক্সড রাখতে হবে, সেটা আমরা রাখছি। বলো বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। এগুলো আবার তপন স্যারের বইতে নাই, এগুলো ইসাক স্যারের বইতে আছে, কিন্তু আমাদের লাগবে, সিলেবাসে আছে। বলো একটু আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা ক্লিয়ার করো একটু, কুইকলি তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে আমাকে। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে এবং পরীক্ষায় তোমার এখান থেকে গ্রাফ আসতে পারে, যে নিচের কোনটি সঠিক ইনপুটের জন্য। সো গ্রাফগুলোর শেপ দেখে তুমি বুঝতে পারতেছো যে ইনপুটের জন্য গ্রাফটা কোন টাইপসের হবে, তুমি দেখেই বুঝতে পারতেছো। কিছুক্ষণ আমাদের প্রভাব পাবো না, এরপর আস্তে আস্তে বাড়বে, ইনপুটের গ্রাফটা হবে এরকম। এবার আসো আউটপুট। ইভান সাইড ইনপুটের একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আউটপুট নির্দিষ্ট না, আউটপুটের ভোল্টেজটাকে শুনো, আমার জিনিসটা হচ্ছে আমি গ্রাফ আঁকতেছি কার ইনপুটের, তো ইনপুটের গ্রাফ আঁকার সময় যদি আমি আউটপুটটা চেঞ্জ করি তাহলে কি আমাদের গ্রাফটা কি সঠিক আসবে? অবশ্যই না। আমরা কোনো এটার সাপেক্ষে এটার গ্রাফ আঁকার সময় বাকি সব কনস্ট্যান্ট রাখি না, ঠিক সেম আমি ইনপুটের ভোল্টেজ এবং প্রবাহের গ্রাফ যখন আঁকতেছি তখন আউটপুটটা, যেহেতু আউটপুটের উপর কিন্তু ইনপুটে ডিপেন্ড করে, রিলেটেড, ওই কারণে এটাকে আমি ফিক্সড রেখে দেন আমি এখানে আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো প্রবাহ নিব গ্রাফ আঁকবো। গ্রাফটা দেখতে এরকম হবে, সিম্পল কথা। নির্দিষ্ট পরিমাণ ইনপুট ভোল্টেজ দিলে আমাদের কোনো বেস প্রবাহ পাই না, ওই মানের থেকে বেশি দিলে বেস প্রবাহ পাই, এটাকে আমরা বলতে প্রাচীর ভোল্টেজ। এই ভোল্টেজের কম ভোল্টেজ দিলে কোনো একটা ট্রানজিস্টর আমাদের চলে না, এটা হচ্ছে মেন কথা। ওকে, এবার আসো ভাই আমাদের ইনপুট শেষ, তাহলে একটা ট্রানজিস্টরের ইনপুটের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। এবার হচ্ছে আউটপুটের বৈশিষ্ট্য। তো আউটপুটের বৈশিষ্ট্য তোমাকে দিতে গেলে নিশ্চয়ই ইনপুটটাকে কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। ইনপুটটাকে ফিক্স রাখবো মানে হচ্ছে ইনপুটের যে প্রবাহটা এই প্রবাহটা নির্দিষ্ট রাখবো। তাহলে একটা নির্দিষ্ট ইনপুট প্রবাহের জন্য আমরা গ্রাফটা কেমন পাবো সেটা দেখি। এবার আসো আউটপুটের বৈশিষ্ট্য বের করতেছি, আমরা এখন কার বৈশিষ্ট্য বের করতেছি? আউটপুটের। তো আউটপুটের কার সাপেক্ষে কার? আউটপুটের ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ। এবার আসো আউটপুটের ভোল্টেজকে, আউটপুটের ভোল্টেজটা হচ্ছে কালেক্টর এমিটর। এই যে আউটপুটের ভোল্টেজ কালেক্টর এমিটর, আউটপুটের প্রবাহটার নাম হচ্ছে কালেক্টর প্রবাহ আইসি। সেটা সাধারণত মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। এখন তুমি মনে করো সামহাও তোমার যে বেস প্রবাহটাকে 0 রাখলা। কত রাখলা? 0। বেস প্রবাহ যদি 0 হয় তাহলে দেখা যাবে তুমি এক্ষেত্রে
তুমি এক্ষেত্রে ভোল্টেজ যখন বাড়াবা, ভোল্টেজ বাড়াইলে হালকা পরিমাণ কালেক্টরের যে প্রবাহটা বাড়ে, এরপরে কালেক্টরের প্রবাহ আর বাড়েই না। মানে কালেক্টরের প্রবাহ বাড়ে না, খুব সামান্য পরিমাণ, ধরতে গেলে কালেক্টরের প্রবাহ হচ্ছেই না। মানে জিনিসটা এমন, হালকা পরিমাণ কালেক্টরের প্রবাহ বাড়ে, এরপর আমাদের এই মানটা আর উপরে উঠে না, নিচে নামে না, ফিক্সড। এবার যদি তুমি বেস প্রবাহটা আরেকটু বাড়াও, বেস প্রবাহটা যদি তুমি আরেকটু বাড়াও, বেস প্রবাহটা যতই বাড়াবা, আর তার আগে একটা কথা বলে রাখি, এই জিনিসটার মানে হচ্ছে এটা আমার কোনো কাজ করতেছে না, এটা আমার কোনো কাজ করতেছে না। মানে কালেক্টরটা আমাদের যখন বেস প্রবাহ 0, তখন কালেক্টরটা এত কম যে এটা কাজ করতেছে না, এটা কাজ করার জন্য যথেষ্ট না। ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে কাট অফ অঞ্চল। কি বলি? কাট অফ। কাট অফ মানে এটা বন্ধ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? বন্ধ, 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 কাট অফ। একটু পরে আবার বলবো, এখানে আছে আমার। এবার আসো, প্রবাহ মনে করো 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 50 মাইক্রো অ্যাম্পিয়ার যখন আমাদের প্রবাহ, তখন দেখা যাচ্ছে গ্রাফটা কেমন দেখো, যতই ভোল্টেজ দিচ্ছি প্রবাহ তত বাড়তেছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে যাওয়ার পর যতই ভোল্টেজ বাড়াই না কেন কালেক্টর প্রবাহের কোনো পরিবর্তন হয় না। একইভাবে আরেকটু বেশি পরিমাণ যদি বেস প্রবাহ দিই, বাড়তে 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 একটা নির্দিষ্ট মানে যাওয়ার পর আমার গ্রাফটা এরকম সোজা। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতেছি, আমাদের ট্রান্সফরমারের আউটপুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি ভোল্টেজ আউটপুটেরটা বাড়াইলে প্রাথমিক দিকে কিছুক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটের কারেন্টটা বাড়ে, এবং একটা নির্দিষ্ট মানে যাওয়ার পর আমাদের কালেক্টরের কারেন্টের পরিমাণ আর বাড়ে না, যতই ভোল্টেজ তুমি দাও না কেন। আর তুমি ইনপুটের প্রবাহ যত বেশি রাখবা, সে আমাদের আউটপুটে তুমি কালেক্টর কারেন্টটা কিন্তু তত বেশি পাবা। যেমন ধরো আমি 100 মিলি অ্যাম্পিয়ার 100 মাইক্রো অ্যাম্পিয়ার ইনপুট ফিক্স রেখে যখন আমি করতেছি, তখন আমাদের সর্বোচ্চ এতটুকু পাইছি। বাট যখন আমি 250 নিয়ে করতেছি, তখন আমি সর্বোচ্চ এতটুকু পাইছি। এর মানে তুমি ইনপুটটাকে যত বেশি সক্রিয় রাখবা, আউটপুটটা তত বেশি উপরে থাকবে। কিন্তু আউটপুট কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট মানের পর সে আর বাড়ে না। তাহলে ইনপুটের বৈশিষ্ট্য কী ছিল? ইনপুটের বৈশিষ্ট্য ছিল হচ্ছে প্রাথমিক দিকে সে কোনো প্রবাহ দেয় না, একটা নির্দিষ্ট ভোল্টেজের পর যত বেশি দিব তত বেশি প্রবাহ। আর আমাদের আউটপুটের বৈশিষ্ট্য কি? আউটপুটের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রাথমিকভাবে একটু পরিমাণ ভোল্টেজ দিবে, প্রাথমিকভাবে একটু পরিমাণ প্রবাহ দিবে, কিছুক্ষণ প্রবাহ দেওয়ার পর তার প্রবাহটা কনস্ট্যান্ট হয়ে যায়, এরপরে প্রবাহটা আর বাড়ে না, এরপরে প্রবাহটা আর বাড়ে না, এরপরে প্রবাহটা আর বাড়ে না। এটাকে আমরা বলেছি সম্পৃক্ত অবস্থা, স্যাচুরেটেড। তার যতটুকু প্রবাহ হওয়ার ততটুকু হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি স্যাচুরেটেড বা সম্পৃক্ত অবস্থা। এবং একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের কালেক্টর কারেন্ট যখন আমরা পাবো, তখন আমাদের ট্রানজিস্টরটা, আমাদের ট্রান্সফরমারটা কি হয়? সক্রিয় হয়। তখন আমি তাকে বলি যে সক্রিয় অবস্থা বা সে অ্যাক্টিভ। এগুলো নিয়ে আমরা এখানে একটু আবার ডিসকাস করব। তবে তার আগে বলো তুমি এই জিনিসটা বুঝছো কিনা, জেনারেল এই জিনিসটা আমরা বুঝছি কিনা, একবারে সোজাসাপটা কথা। যদি আমি ইনপুট ভোল্টেজের সাপেক্ষে ইনপুট কারেন্ট হিসাব করলে, ইনপুট ভোল্টেজ প্রাথমিক কিছুটা মানের জন্য ইনপুটে কোনো কারেন্ট পাচ্ছি না, এরপর ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট তত বাড়বে। আর আউটপুটের ক্ষেত্রে প্রাথমিকভাবে যত বেশি ভোল্টেজ তত বেশি প্রবাহ, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মানে যাওয়ার পর আমার আর প্রবাহ বাড়ে না, যতই ভোল্টেজ দিব প্রবাহ ফিক্সড। গ্রাফের শেপটা মাথায় রাখতে হবে। ইনপুটের ক্ষেত্রে গ্রাফের শেপটা হবে এরকম প্রাথমিকভাবে এরকম সোজা যাবে, এরপরে এরকম। আউটপুটের ক্ষেত্রে গ্রাফের শেপটা হবে এরকম, প্রাথমিকভাবে একটু বাড়বে, এরপরে সোজা। বলা এতটুকু মাথায় থাকবে কিনা, এতটুকু মনে থাকবে কিনা? যদি এতটুকু মনে থাকে, এবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমার এটাকে বলতেছি আমরা ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র। মানে আমরা এটাকে বলতে পারি ইনপুটের বৈশিষ্ট্য লেখ মানে হচ্ছে ইনপুটের বৈশিষ্ট্য কেমন সেটা জানার জন্য যে লেখচিত্র, তার জন্য ইনপুট বৈশিষ্ট্য লেখ। এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখ। আর এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ বলতে কি বুঝি জানো? ইনপুট প্রবাহ হচ্ছে আইবি, এটা কিন্তু ইনপুটের কারেন্ট। আর আউটপুটের প্রবাহ হচ্ছে আমাদের হচ্ছে আইসি। আমরা জানি ইনপুটের প্রবাহ হচ্ছে আইবি পরিমাণ ইনপুট প্রবাহ, আইসি পরিমাণ হচ্ছে কি আউটপুট প্রবাহ। এখন আমার কোনো একটা ট্রান্সফরমারে আমাদের ট্রানজিস্টরে দেখা যায়, তুমি বেসটা যত বাড়াবা
কালেক্টর তত বাড়বে এবং এক্ষেত্রে গ্রাফটা স্ট্রেট লাইন হয়। এই যে আমাদের বেসের সাথে সাথে কালেক্টর বাড়ে, এই গ্রাফটাকে আমরা বলি ট্রান্সফরমার। আমাদের এই যে ট্রান্সফার বৈশিষ্ট্য ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র, এটাকে আমরা বলি ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র। তাহলে আমি আবারও বলতেছি, ইনপুটের ক্ষেত্রে কিন্তু ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের প্রবাহ, ভোল্টেজের সাথে সাথে প্রবাহ কেমন সেটা দেখছি। আউটপুটের ক্ষেত্রে আউটপুটের ভোল্টেজের সাথে সাথে আউটপুটের প্রবাহ কেমন সেটা দেখছি। আর ট্রান্সফার বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে হচ্ছে ইনপুট কেমন দিলে আউটপুট কেমন সেটা দেখছি। দুইটাই প্রবাহ ভার্সেস প্রবাহ, ইনপুট প্রবাহর সাপেক্ষে আমাদের আউটপুট প্রবাহটা আমরা দেখতেছি। বলো আমাদের এই কথাগুলো ক্লিয়ার কিনা, আগে বলো আমার এই কথাগুলো ক্লিয়ার কিনা, এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো ক্লিয়ার কিনা, এই কথাগুলো ক্লিয়ার কিনা। এই তিনটা গ্রাফ তোমাকে জানতে হবে। এই তিনটা গ্রাফ জানলে এবার আমরা নতুন একটা কনসেপ্ট পড়বো। দেখো, ওকে, এবার আসো তোমাদেরকে জিনিস শিখাই। একটা একটা আমি বক্স আঁকবো, এই বক্সটা তোমরা একটু এঁকে রাখতে হবে, বেশি বেশি কাজে লাগবে। এটা আমি এখন যে বক্সটা আঁকবো এই বক্সটা তোমাদের বেশি বেশি কাজে লাগবে, তো বক্সটা একটু এঁকে রাখবা। আমাদের এখানে আমি একটা বক্স এঁকে দিচ্ছি, এদিকে হচ্ছে বিই মানে হচ্ছে বেস এমিটার, মানে বেস এমিটার যে জাংশনটা। আর আমাদের আউটপুটে ছিল কি, আমাদের আউটপুটটা আমাদের ছিল হচ্ছে আমাদের কি বেস কালেক্টরটা না, আমাদের আউটপুটটা হচ্ছে আমাদের এই যে কালেক্টর এমিটার, যেটা ওই যে আমাদের কালেক্টর এমিটারটা। তো আমাদের কালেক্টর এমিটার বা অনেক সময় আমরা এটাকে বেস এমিটার বলি। বেস এমিটার কেমন আসবে, বেস কালেক্টর। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে তার সে কোন অবস্থায় আছে, আমাদের সে কোন অবস্থায় আছে। তাহলে আমাদের তার অবস্থা, সে কোন অবস্থায় আছে। এরপর আমরা দেখব হচ্ছে তার ব্যবহার, তো আসি আমরা এখানে প্রত্যেকটা একটা একটা করে তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমরা যখন কমন এমিটার আঁকছিলাম, একটু আবার আঁকতেছি আমি। কমন এমিটারটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করি, বেস কালেক্টর এমিটার। ভালো করে খেয়াল করো, আমাদের এখানে যেই জিনিসটা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে আমাদের একটু সৌরভ মিত্র, কোনটার সাপেক্ষে কোনটা, এই সক্রিয় অঞ্চল, তারপর হচ্ছে এই যে তিনটা অঞ্চল সম্পৃক্ত সক্রিয় কাট অফ, এগুলো আমি এখন বুঝাবো, এগুলো এখন বুঝাবো, সেগুলো তোমার ঝামেলা নাই। তারপর হচ্ছে আমাদের কোনটার সাপেক্ষে কোনটা। দেখো ইনপুটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি, ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমাদের, হ্যাঁ ইনপুটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ভোল্টেজের, ইনপুটের ভোল্টেজের সাপেক্ষে ইনপুটের প্রবাহ, ইনপুটের ভোল্টেজ কেমন বাড়াইলে প্রবাহটা কেমন বাড়ে। আউটপুটের ক্ষেত্রে যেটা বলতেছি, আউটপুটের ভোল্টেজ বাড়াইলে আউটপুটের প্রবাহ কেমন বাড়ে। আর আমাদের যেটা আরেকটা যেটা দেখছিলাম ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ, সেটা হচ্ছে ইনপুট কারেন্টের সাপেক্ষে আউটপুট কারেন্ট। ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট, আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট। ইনপুটের কারেন্ট বেস কারেন্টটা বাড়াইলে কালেক্টর কারেন্টটা যে সমানুপাতিক হারে বাড়ে, সেই গ্রাফটা আমরা দেখছি। এখন হচ্ছে আমরা এই অবস্থাগুলো দেখব, সম্পৃক্ত সক্রিয় কাট অফ, এই অবস্থাগুলো দেখব। এই অবস্থাগুলো দেখার জন্য আগে বলো আমার আগের জিনিসটা আমাদের বোঝা হয়েছে কিনা।
ওকে, এখানে মেইন কথা হচ্ছে এটা ভাই, ইনপুটের ক্ষেত্রে গ্রাফটা প্রথমে সোজা থাকবে, এরপর হচ্ছে আমাদের ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে। আউটপুটের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে, একটা নির্দিষ্ট মানের পর্যায়ে আমরা এটাই ফিক্স থাকবে। আর আমার ইনপুট আউটপুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমাদের গ্রাফটা সোজা হবে। শেষ, এই তিনটে জিনিস জানলেই শেষ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না রে ভাই। একটু কি যে ইনপুটের গ্রাফ এমন, আউটপুটের গ্রাফ এমন, আর হচ্ছে আমাদের যদি আমরা এই যে আমরা ইনপুট প্রবাহের সাথে আউটপুট প্রবাহ বলি তখন এমন। তো ইনপুটের ভোল্টেজ কি? ইনপুটের ভোল্টেজ হচ্ছে বেস এমিটর, তাহলে বি বেস এমিটর। ইনপুটের কারেন্টকে আইবি, ওই কারণে এখানে এরকম ছিল। আউটপুটের ভোল্টেজ কত? কালেক্টর এমিটর, আউটপুটের প্রবাহ হচ্ছে আইসি। ইনপুটের কারেন্ট হচ্ছে আইবি, আউটপুটের কারেন্ট হচ্ছে আইই, শেষ আইসি। শেষ তো, শেষ তো, শেষ। এবার বলো, এবার বুঝছো কিনা? সাইদ বলো, বুঝছো কিনা? সাইদ বুঝছো কিনা বলো? এই তিনটা হচ্ছে মেইন কথা, এই তিনটা হচ্ছে আমার মেইন কথা, এটা হচ্ছে মেইন কথা। যেমন ইনপুটের বৈশিষ্ট্য কি? ইনপুটের বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক দিকে ভোল্টেজ বাড়াইলেও প্রবাহ পাই না, একটা নির্দিষ্ট মানের পর ভোল্টেজ বাড়াইলে প্রবাহ বাড়ে। আউটপুটের বৈশিষ্ট্য কি? আমাদের ভোল্টেজ বাড়াইলে প্রবাহ বাড়ে, একটা নির্দিষ্ট মানের পর আমাদের ভোল্টেজ যতই বাড়ে না কেন প্রবাহ আর বাড়ে না। আর ইনপুট এবং আউটপুটের প্রবাহ কি? বেস কারেন্ট যত বেশি, কালেক্টর কারেন্ট তত বেশি, এই দুইটাকে আমরা বলতে পারি সমানুপাতিক সম্পর্ক। দ্যাটস ইট। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে কিছু কাজ করি, আমরা এখানে কিছু কাজ করি। সেটা হচ্ছে প্রথমত আসো আমরা আমাদের এখানে বেস এমিটর মানে হচ্ছে ইনপুট, যেটা আমাদের বেস এমিটর যে জাংশনটা তাকে আমরা বলতেছি হচ্ছে, যেমন আমাদের এটা তো আমার একটা এনপিএন ট্রানজিস্টর। একটা এনপিএন ট্রানজিস্টরকে এরকম বলতে পারি না ভাই, এটা হচ্ছে আমাদের এন ট্রানজিস্টর। তো আমরা এখানে যে কাজটা করছি, এটা হচ্ছে আমার বেস লাইন, এটা হচ্ছে আমার এমিটর লাইন, এটা হচ্ছে আমার কালেক্টর লাইন। সাধারণত ট্রানজিস্টর আমরা কেমনে বানাই? ট্রানজিস্টর বানাই হচ্ছে এরকম, এদিকে আমার একটা এনপি আছে, এদিকে আমার একটা ফিএন আছে, এই দুইটাকে একসাথে করেই তো আমি এটা বানাইছি। ওকে, তো আমার এখানে একটু খেয়াল করে দেখো, আমি ইনপুটটাকে যদি আমি ফরওয়ার্ডে রাখি, দেখো ভালো করে, ইনপুটটাকে যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, আউটপুটটাকে যদি রিভার্স বায়াসে রাখি, তখন আমার এটার যে অবস্থাটা তাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ, বা বাংলায় বলা হয় সক্রিয় অবস্থা। মানে কোনো একটা ট্রানজিস্টরে আমরা ইনপুটটাকে যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, এটা হচ্ছে ইনপুট বোঝাচ্ছে, বেস এমিটর। তোমরা অনেকে আবার কোয়েশ্চেন তুলতে পারো, ইনপুট বলতে আমরা বেস এমিটর বুঝতেছি, আউটপুট বলতে আমরা কালেক্টর এমিটরও চিন্তা করতে পারি। আবার আউটপুট তো দেখো এখানে এই আউটপুট তো মেইনলি আমার এন থেকে যাচ্ছে, এনটা এইদিকে কিন্তু আবার ফি এর সাথেও যুক্ত, ওই কারণে আমরা এটাকে এই যে অনেক সময় এইদিকে আমরা এটা কানেকশন দিতে পারি, হায়ার লেভেলে দেওয়া হয়, তোমাদের লেভেলে দেওয়া হয় না। এই যে এখান থেকে আমরা এটা কানেকশন দিয়ে এখানে আমাদের এই যে কালেক্টরের সাথে বেসের একটা কানেকশন দিতে পারি। হ্যাঁ, তো সিম্পল, ওই জন্য আমরা এটাকে সিম্পলি বলি হচ্ছে কালেক্টর এমিটার বা বেস কালেক্টর, যেটাই বলো না কেন কোনো ব্যাপার না। এক কথা হচ্ছে প্রাথমিক লুপটা ইনপুটটা ফরওয়ার্ড, আউটপুটটা হচ্ছে রিভার্স। তো ইনপুটটা ফরওয়ার্ড এবং আউটপুট যদি রিভার্স হয়, দেখো এগুলোর কিন্তু ভিতরে কাহিনী অনেক বেশি আছে, চাইলে এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। তোমাকে আমি এখানে 4টা অবস্থা বলবো, এই 4টা অবস্থা তোমাকে আমার উপর বিশ্বাস রেখে চালাই যেতে হবে, কারণ এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা দিতে গেলে তোমাকে ইলেকট্রিক্যালের কোর্স করতে হবে, সেটা তো সম্ভব না। তো আমার দেখো, যদি আমার ইনপুটটা ফরওয়ার্ড বায়াসে থাকে, আউটপুটটা যদি রিভার্স বায়াসে থাকে, তখন দেখা যায় আমার ট্রানজিস্টরটা খুব স্মুথলি কাজ করে। ভালোভাবে খেয়াল করো, ইনপুট যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, আউটপুট যদি রিভার্স বায়াসে থাকে, তখন আমার ট্রানজিস্টরটা কি খুব স্মুথলি কাজ করে। তো আমার এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে জিনিসটা কি হয়, ইনপুট যখন ফরওয়ার্ড বায়াস, তখন কিন্তু তুমি দেখো ইনপুট ফরওয়ার্ড মানে হচ্ছে ইনপুটের প্রবাহ অনেক বেশি, আইবি অনেক বেশি। আইবি যদি বেশি হয়, আউটপুটের গ্রাফটা এরকম হবে না, এর মানে আইসিও অনেক বেশি, এবং সে খুব আরামসে কি করে, সক্রিয় থাকে। সে কি থাকে, সক্রিয় থাকে। তাহলে আমাদের সক্রিয় থাকলে তখন আমরা তাকে ইউজ করি হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করি। তখন তাকে আমরা কি করি, আমরা তাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করি, অ্যাম্প্লিফায়ার
অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করি। এবং তোমরা দেখছিলা যে আমাদের অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ইনপুটটা ফরওয়ার্ড রাখছিলাম, আউটপুটটা রিভার্স রাখছিলাম। তখন আমাদের এতদিন পর্যন্ত আমরা সেটাই পড়ছিলাম, এটা ফরওয়ার্ড এটা রিভার্স। তখন কিন্তু অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করছি, এবং অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার কারণে আমাদের এটা সিগন্যালটাকে অনেক বর্ধিত করে দিছে, এবং সেক্ষেত্রে ইনপুটটা ফরওয়ার্ড আউটপুটটা রিভার্স। শেষ। তোমাকে জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে, ইনপুট ফরওয়ার্ড আউটপুট যদি রিভার্সে রাখা যায় তাহলে আমার এটা অ্যাক্টিভ থাকবে, আমাদের ট্রানজিস্টরটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের সেটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। এবার হচ্ছে আমরা যদি এটাকে একটা কাজ করি, ভাইয়া কি কাজ করব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা যে কাজ করি, এটাকেও ফরওয়ার্ড রাখি, মানে ইনপুটটাও ফরওয়ার্ড বায়াসে আছে, আউটপুটটাও আমাদের কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। তখন আমরা এটাকে বলি হচ্ছে আমাদের স্যাচুরেটেড অথবা স্যাচুরেশন অবস্থায় আছে, বা আমরা বলতে পারি হচ্ছে সম্পৃক্ত অবস্থা। এটা আমাদের সম্পৃক্ত অবস্থায় আছে, এবং এটাকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করি, এবং এক্ষেত্রে আমাদের সুইচ অন থাকে, এক্ষেত্রে আমাদের সুইচ অন থাকে। মানে এই পরিস্থিতিতে একটা সুইচ আমাদের কি থাকে, আমাদের সুইচ অন হিসেবে কাজ করে। এবার যদি তুমি ইনপুটটাকে রিভার্স বায়াসে রাখো, আউটপুটটাকে যদি তুমি রিভার্স বায়াসে রাখো, তখন এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে আমাদের কাট অফ অবস্থা। এটাকে আমরা বলি হচ্ছে কাট অফ, বাংলায়ও বলা হয় কাট অফ অবস্থা। এই অবস্থায় আমাদের সুইচটা অফ হিসেবে কাজ করে, সুইচ অফ। অ্যান্ড লাস্ট ওয়ান, যেটা আমাদের সিলেবাসে নাই, যেটা তোমাদের সিলেবাসে নাই, সেটা হচ্ছে ভাইয়া এটা ফরওয়ার্ড এটা রিভার্স, এটা ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড, এটা রিভার্স এটা ফরওয়ার্ড। যদি আমার এটা রিভার্স এটা ফরওয়ার্ড হয়, তখন আমাদের কি হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে মেইনলি রিভার্স অ্যাক্টিভ, মানে হচ্ছে উল্টাভাবে অ্যাক্টিভ। এটাকে আমরা রিভার্স অ্যাক্টিভ বলি, মানে উল্টা দিক থেকে সে অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা আমাদের লাগে না, তোমাদের শুধুমাত্র প্রথম তিনটা লাগবে। এটাকে নর্মালি লিখে রাখতে পারো, এটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ, মানে রিভার্সলি সে অ্যাক্টিভ থাকে। তো এটা আমরা ইউজ করি না জেনারেলি। তো আমাদের মেইনলি জানতে হবে এই তিনটা, যে আমার কোনো একটা ট্রানজিস্টরে ইনপুটটা ফরওয়ার্ড অবস্থায় থাকলে, আউটপুটটা রিভার্স অবস্থায় থাকলে, তখন আমরা তাকে বলি হচ্ছে সে অ্যাক্টিভ বা সক্রিয় আছে। ভাইয়া তখন তাকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করব। যদি আমার ইনপুটটা আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকে, আউটপুটটাও ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এটা আমাদের সুইচ অন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সুইচ অন। এটাকে আমরা বলি স্যাচুরেটেড অবস্থা বা সম্পৃক্ত অবস্থা। এটাকে আমরা বলি স্যাচুরেটেড বা সম্পৃক্ত অবস্থা। এই অবস্থায় হচ্ছে আমরা যে পরিমাণ নেওয়ার সে নিয়ে নিছে, তাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা। আর যদি ইনপুটটাকে তুমি রিভার্স রাখো, আউটপুটটাকে রিভার্স রাখো, ইনপুটেও কোনো ফ্লো হবে না, আউটপুটেও কোনো ফ্লো হবে না, তখন সেটা আমাদের অফ অবস্থায় থাকবে, যাকে আমরা বলি কাট অফ বা সুইচ অফ অবস্থায় আছে। তাহলে আমরা সুইচ অন করে দিলাম, সুইচ অফ করে দিলাম। এই জিনিসগুলো এখান থেকে আমাদের নতুন বেসিক আসতেছে কিভাবে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। বলো আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলে রাখি, ভাই আমাদের কোন একটা জাংশন, মনে করেন ভাই আমাদের এটা, এই যে এটা হচ্ছে আমাদের পিএন জাংশন। ওকে ভাইয়া, এই যে পিএন, দেখো ভালো করে খেয়াল করো, এই দিকে আমি 10 ভোল্ট রাখলাম, আমাদের এই দিকে আমাদের মনে করো -10 ভোল্ট রাখলাম। ভালো কথা, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, তাহলে এটা কিন্তু আমাদের এটা অন হিসেবে কাজ করতেছে, মানে এটা আমাদের অ্যাক্টিভ। এখন যদি আমি এটাকে এরকম করি, ভাই আমি যদি এই দিকে 10 ভোল্ট রেখে, হ্যাঁ এইদিকে যদি আমি 5 ভোল্ট দিই, তাও কিন্তু এটা অ্যাক্টিভ। কেন? কারণ এই দিকে ধনাত্মক কম, এদিকে ধনাত্মক বেশি, এর মানে এটা বেশি ধনাত্মক, এটা কম ধনাত্মক, এটাকে ধনাত্মক এটাকে ঋণাত্মক ধরাই যায়। সো আমাদের সবসময় যে আমাদের এরকম হইতে হবে, এইদিকে আমাদের এত এদিকে এত, এরকম কোনো কথা না। এটা নিয়ে আমরা একটু পর আবার ডিসকাস করব। তবে আপাতত আমরা যে জিনিসটা বলি, কোন একটা জাংশন কখন কাজ করবে, সে তখনই কাজ করবে যখন তার ফিটা এনের তুলনায় বেশি পজিটিভ, ফি অঞ্চল এনের তুলনায় বেশি পজিটিভ হইলে হবে।
যেমন এটাকে যদি আমরা এখন 20 করে দিই, এটা কাজ করবে না। কেন কাজ করবে না? পি অঞ্চলটা এনের তুলনায় বেশি অ্যাক্টিভ না, এটা আমার রিভার্স বায়াস হয়ে গেছে। তো এখানে আমার অনেকগুলো ভিতরে কাহিনী আছে। যখন তুমি ভোল্টেজটাকে ক্রমাগত পরিবর্তন করবা না, সুইচ অন অফ করার সময় ভোল্টেজটাকে ক্রমাগত পরিবর্তন করবা, তখন কিন্তু অটোমেটিকলি এটা ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড ফরওয়ার্ড রিভার্স রিভার্স এই ধরনের মুডগুলো চলে আসে। যেমন আমি সুইচ হিসেবে যখন ব্যবহার করি, সুইচ অন অফ করি অটোমেটিক আমাদের এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে যায়। সুইচ যখন অন করি তখন ফরওয়ার্ড অবস্থা সৃষ্টি হয়, সুইচ যখন অফ করে দিই তখন রিভার্স অবস্থা সৃষ্টি হয়। যখন আমাদের ফরওয়ার্ড অবস্থা সৃষ্টি হয় তখন সুইচটা অন হয়ে আমার লাইট জ্বলে, আর যখন আমাদের রিভার্স অবস্থা সৃষ্টি হয় তখন এটাকে আমরা বলি কাট অফ অবস্থা, সুইচটা অফ হয়ে সেটা আমার সব কিছু বন্ধ করে দেয়, তখন আমার লাইট জ্বলে না। কথা ক্লিয়ার কিনা বলো? এই কথাগুলো হচ্ছে তোমাকে একটু বলতে পারো সাস কাইন্ড অফ মুখস্থ টাইপসের ভাবে মনে রাখতে হবে, কারণ বললাম তো এগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট। তো এখন তোমাদেরকে আমি চাইলেও অনেক কিছু বলতে পারতেছি না, আমাদের লিমিটেশন আছে বলার, কারণ হচ্ছে বললে তোমাদের মাথা ঘুরাবে, কারণ হচ্ছে এগুলো তোমরা ভবিষ্যতে যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাও তখন তোমরা পড়বা, বাট এখন তোমরা যেহেতু পড়তেছো না, তোমাদেরকে জাস্ট যতটুকু না জানালে নয় ততটুকু আমি জানাচ্ছি। ওকে, এবার আসো, এখানে কিন্তু আবার অনেক সময় এমসিকিউ আসতে পারে। কিরকম এমসিকিউ? সম্পৃক্ত অবস্থায় ইনপুট কোন বায়াসে থাকে, আউটপুট কোন বায়াসে থাকে। সক্রিয় অবস্থায় ইনপুট কোন বায়াসে আছে, আউটপুট কোন বায়াসে আছে। কাট অফ অবস্থায় ইনপুট কোন বায়াসে আছে, আউটপুট কোন বায়াসে আছে। মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এই কয়েকটা লাইন ইসাক স্যারের বইতে সরাসরি লেখা আছে, আমি রিডিংয়ে দেখছিলাম সরাসরি লেখা আছে, কিন্তু কোনো ব্যাখ্যা নাই। তো আমি ওই জন্য একটু তোমাকে বক্স করে সুন্দর করে লিখে দিলাম, যাতে করে তুমি বই রিডিং করতে গেলে কোনো সন্দেহ না আসে। এবার আসো, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্রানজিস্টরকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই আমাদের এই অধ্যায়ের লাস্ট কনসেপ্ট। এই অধ্যায়ের লাস্ট কনসেপ্ট কীভাবে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আসো এবার আমরা পড়ব হচ্ছে সুইচ হিসেবে ট্রানজিস্টর। সুইচ হিসেবে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা এখন দেখব। হ্যাঁ, আমরা ট্রানজিস্টরকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করতেছি সেই থিমটা আমরা এখন দেখব। তো আসো আমরা সেই থিমটা যদি আমরা দেখি তাহলে আমাদের কি হয় আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম কথা হচ্ছে আমরা একটা কমন এমিটার ট্রানজিস্টর এঁকে নিই। আমরা এটা কমন এমিটার ট্রানজিস্টর এঁকে নিই আমাদের সুবিধার্থে। ওকে, তাহলে আমরা আসো যে এখানে একটা কমন এমিটার ট্রানজিস্টর আমরা দেখিনি। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করে দেখব আমরা যে আমাদের ইনপুটের সাপেক্ষে আউটপুটে কেমন হয়। তো আমরা সেই জিনিসটা দেখব। তো আমাদের এখানে একটা জিনিস লিয়ে দিই, বিএস মানে হচ্ছে সরবরাহকৃত ভোল্টেজ। সরবরাহকৃত ভোল্টেজ মানে যে ভোল্টেজটা সরবরাহ করা হয়, তাকে আমরা বলতেছি সরবরাহকৃত ভোল্টেজ। আর আরেকটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ সমান আমরা বলতে পারি বিএস মাইনাস ICRL। তো আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি কিভাবে কোনটা আসছে, আমরা সেই জিনিসটা দেখব। তো তার আগে আমরা একটু দেখি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে আমার বেসিক কনসেপ্টটা কি আমরা সেটা একটু দেখব। তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের এখানে আমরা একটু আগে যখন আমাদের এই ইলেকট্রিসিটিটা রাখছিলাম, ভাই আমাদের এই দিকে IB রাখছিলাম, এই দিকে IC রাখছিলাম, তখন আমার গ্রাফটা হয়েছিল এরকম সোজা। এর মানে এখানে কোনো লিমিটেশনস নাই। তুমি বেস কারেন্ট যত বাড়াবা কালেক্টর তত বাড়বে, বেস যত কমাবা কালেক্টর তত কমবে। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি বেস কারেন্ট যত বাড়াচ্ছি কালেক্টর তত বাড়তেছে। তো আমাদের সিম্পল হচ্ছে বেস কারেন্ট যত বাড়াবো কালেক্টর কারেন্ট তত বাড়বে। এখন আমাদের এই কালেক্টরটা যখন আমাদের কোনো একটা
সুইচকে জ্বালানোর জন্য পর্যাপ্ত, তখন সে আমাদের কাজ করবে, অন্য ক্ষেত্রে কাজ করবে না। এরকম আমরা আসি যে ইকুয়েশন থেকে জিনিসগুলো বুঝতে হবে। তোমাদেরকে আমি অনেক আগে থেকে বলছিলাম বারবার ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে তোমাকে জিনিসটা বুঝতে হবে। তো তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমাদের এখানে আমাদের কি হয়। তো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো যে আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। এই গ্রাফটা তোমাকে একটু বুঝতে হবে যে গ্রাফটা আমরা আমাদের এই যে গ্রাফটা, এটার ইনপুট আউটপুটে একটা গ্রাফ আঁকতেছি। এদিকে আমরা বি ইন রাখতেছি, এদিকে বি আউট রাখতেছি, যে ইনপুটের রেসপেক্টে আউটপুটের যে গ্রাফটা। তো গ্রাফটা হবে দেখতে এরকম, এবং আমরা এটাকে বলি হচ্ছে কাট অফ, বা এটাকে বিচ্ছিন্ন বলা যায়। আর এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে বাংলায় সম্পৃক্ত অবস্থা। তো আসি আমরা তোমাকে বেসিকটা বোঝানোর ট্রাই করি যে আমাদের কি হচ্ছে না হচ্ছে। তো আমরা প্রথমত একটা কথা তোমাদেরকে বলে রাখি, ভাই আমাদের এখানে যেই পরিমাণ কারেন্ট এদিকে ফ্লো হয় তাকে আমরা বলি হচ্ছে আইভি, আর আউটপুটে যে পরিমাণ কারেন্ট এদিকে ফ্লো হয় তাকে আমরা বলি হচ্ছে আইসি। এই আইসিটা কিন্তু আমার আরএল এর মধ্য দিয়ে আমাদের ফ্লো হয়। যখন আইসিটা আরএল এর মধ্য দিয়ে ফ্লো হয়, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো বি ইকুয়ালস আমরা বলতে পারি আইসি আর এল। এখন তোমার আউটপুটে মেইন যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, আউটপুটের মেইন ভোল্টেজটাকে আমরা বলি বি আউট সমান হচ্ছে বিএস মাইনাস আইসি আর এল। এভাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা এই বিএসটাকে আমরা বলতে এটা সরবরাহকৃত ভোল্টেজ। এর মানে আমাদের এখানে এই কারেন্ট হচ্ছে আমাদের এই ভোল্টেজটা হচ্ছে এদিকে, আর এখানে আমরা যে ভোল্টেজটা সরবরাহ করি এটা হচ্ছে উল্টা দিকে। তো ভোল্টেজ সরবরাহকৃত ভোল্টেজ যেটা আমরা এই যে বেস থেকে সরবরাহ করতেছি, সরবরাহকৃত ভোল্টেজটা যেদিকে, আমাদের এই ভোল্টেজটা তার উল্টা দিকে, ওই কারণে আমাদের মাইনাস হয়। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আমাদের সুইচের জন্য এটাকে জেনে রাখতে হবে। সুইচের জন্য নর্মালি জেনে রাখাটা বেটার, কারণ এগুলো নিয়ে আমাদের খুব একটা কাজ নাই। তাহলে তুমি যদি জেনে রাখো তাহলে আমাদের আউটপুটটা সবসময় কেমন হবে, বিএস মাইনাস আইসি আর এল। এখন আমরা এখানে যে কাজটা করব একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ইনপুটের যে ভোল্টেজটা, তুমি জাস্ট ইকুয়েশনটা মাথায় রাখো যে ভাইয়া আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা হচ্ছে সরবরাহকৃত ভোল্টেজ থেকে আইসি আর এল বিয়োগ করে দিলে শেষ। আইসি আর এল মানে হচ্ছে এই ভোল্টেজটা, এই রোধের রেসপেক্টে ভোল্টেজটা, তাহলে আমাদের এটা বিয়োগ করে দিলে শেষ। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। মানে আমাদের কার জন্য আউটপুট, এটা হচ্ছে একটা সুইচের জন্য আউটপুট। কার জন্য? এটা সুইচের জন্য, কারণ আমরা এখানে সুইচ হিসেবে ব্যবহার করতেছি। তো এখানে একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, বি ইন যদি 0 হয়, ইনপুট ভোল্টেজটা যদি আমার কখনো, ভাই আমরা ধরে নিলাম যে ভাইয়া আমার ইনপুট ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের 0। তো ইনপুট ভোল্টেজ যদি আমাদের 0 হয়, আমরা মেইনলি বলতে পারবো ভাইয়া আমরা ইনপুটে ভোল্টেজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে 0। তো ইনপুটে যদি তুমি কোনো ভোল্টেজ না দাও, তাহলে আমরা এখান থেকে এক কথায় বলতে পারি হচ্ছে ইনপুটে কোনো ভোল্টেজ থাকতেছে না, মানে এখানে কোনো ভোল্টেজ থাকতেছে না। তো ইনপুটে কোনো ভোল্টেজ না থাকলে কোনো প্রবাহ কি থাকবে? অবশ্যই না। আমার ইনপুটে কোনো ভোল্টেজ না থাকলে আমাদের কোনো বেস প্রবাহ থাকবে না। তাহলে সিম্পল হিসাব নিকাশ, ইনপুটে যে প্রবাহ তাকে আমরা বলি বেস প্রবাহ। ইনপুটের ভোল্টেজটা যেহেতু 0, বেস প্রবাহ আইবিটাও হচ্ছে কত? 0। এবার একটু খেয়াল করো, আমরা জানি কালেক্টর প্রবাহটা কিন্তু বেস প্রবাহের উপর ডিপেন্ড করে। বেস প্রবাহ যত বাড়ে কালেক্টর প্রবাহ তত বাড়ে। তো আমাদের গ্রাফ যেটা আমরা একটু আগে দেখছিলাম, এই গ্রাফ থেকে দেখো তো, এইদিকে হচ্ছে আমাদের বেস প্রবাহ, এইদিকে হচ্ছে কালেক্টর প্রবাহ। গ্রাফটা কিন্তু মূল বিন্দু থেকে গেছে। বেস প্রবাহ যখন 0, কালেক্টর প্রবাহ কিন্তু তখন 0। বেস প্রবাহ বাড়লে কালেক্টর প্রবাহ বাড়ে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেস প্রবাহ যদি আমার 0 হয়, কালেক্টর প্রবাহ আইসি ইকুয়ালস টু আমার 0 হচ্ছে। কালেক্টর প্রবাহ আইসি ইকুয়ালস টু যদি আমার 0 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি আউট ইকুয়ালস টু বিএস মাইনাস আইসি আর এল। এখন দেখো তোমার যে আইসি এর মান, এই আইসি এর মানটা কত? ভাই আইসি এর মানটা মেইনলি 0 হয়ে যাচ্ছে। আইসি এর মানটা 0 হলে এটা পুরোটাই 0, সুতরাং তখন আমরা বলতে পারি বি আউট সমান হচ্ছে বিএস। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি হচ্ছে এটা হচ্ছে আমাদের বি আউট সমান হচ্ছে বিএস। এই লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা
এখান থেকে দেখতেছি ইনপুটে যখন আমি শূন্য দিচ্ছি, ভালো করে খেয়াল করো, ইনপুটে ভোল্টেজটা শূন্য, ইনপুটে ভোল্টেজ শূন্য হলে ইনপুটের প্রবাহটাও শূন্য, ইনপুটের প্রবাহ শূন্য হলে বেস প্রবাহ যেহেতু শূন্য, কালেক্টর প্রবাহটা শূন্য, আর কালেক্টর প্রবাহ শূন্য হলে এই ইকুয়েশনে আইসি এর মান 0 বসাও। এই ইকুয়েশনে আইসি এর মান 0 বসালে তুমি অলরেডি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবা। কি বের করতে পারবা? বা ক্যালকুলেশন করে তুমি যে বের করতে পারো সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমার সরবরাহকৃত ভোল্টেজের সমান। আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমার সরবরাহকৃত ভোল্টেজের কি সমান। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা আগে বলো। আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের সরবরাহকৃত ভোল্টেজের সমান। তাহলে দেখো আমরা ইনপুট ভোল্টেজ যখন 0 দিলাম, গ্রাফটা দেখো, এই গ্রাফে দেখো ইনপুট ভোল্টেজ যখন আমরা 0 দিলাম, আউটপুট ভোল্টেজটা কিন্তু আমার মোটামুটি সরবরাহকৃত ভোল্টেজের সমান। যে আমাদের এই যে এটা হচ্ছে আমরা বলতে পারি ভাইয়া এতটুকু হচ্ছে বিএস, সরবরাহকৃত ভোল্টেজের সমান। এটা বুঝছি কিনা বলো। এই লাইনটা বুঝছি কিনা বলো। এই লাইনটা প্রথমে আমরা এই লাইনটা বুঝছি কিনা, যে আমার এখানে মেইন এই লাইনটা আমরা বুঝছি কিনা। এই লাইনটা বুঝলে এরপর আমি পরের লাইন বলতেছি। ওকে, এবার হচ্ছে সেকেন্ড অবস্থা। তুমি যদি বিআই যখন শূন্য তখন তুমি স্যাচুরেশনটা এত পাচ্ছ। এখন বিআইকে যখন আমরা বাড়াতে থাকবো, বিআইকে আমরা আস্তে আস্তে বাড়াবো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের বি ইনটা আমরা ইনক্রিজ করব। আমি উপর দিকে তীর চিহ্ন দিচ্ছি মানে ইনক্রিজ করতেছি, বি ইনপুটটা আমি ইনক্রিজ করতেছি। তবে সেটা মনে করে এখানকার ভোল্টেজ হচ্ছে আমার B1, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ B1 এর থেকে কম। আমি এটা ইনক্রিজ করতেছি, তবে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ B1 থেকে কম। মনে আছে ট্রানজিস্টরের যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়াচ্ছিলাম তখন একটা জিনিস খেয়াল করছিলা, ইনপুটের ভোল্টেজ কিন্তু একটা নির্দিষ্ট মান পর্যন্ত আমাদের যদি অতিক্রম না করে তাইলে কিন্তু ট্রানজিস্টরটা কাজ করে না। এই খেয়াল মনে আছে কি না? প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পর্যন্ত যদি আমি ইনপুটটাকে না দিই তাহলে তখন কাজ করতেছে না। তাহলে আমি ইনপুট যখন 0 দিলাম তখনও কিন্তু আমার আইভি 0, আবার ওই নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ তার থেকে যখন কম তখনও কিন্তু আমার আইভিটা প্রায় 0, মোটামুটি 0 বলা চলে। এবং আমাদের যে আইসি, এই আইসিটাকে আমরা বলতে পারি প্রায় 0। এর মানে তখন আমরা বলতে পারতেছি তখনও আমাদের আউটপুটটা হচ্ছে আমাদের প্রায় স্যাচুরেশনের সমান। যার কারণে আমাদের এই পয়েন্ট পর্যন্ত তার ভোল্টেজটা কিন্তু এটা থাকে। এই দেখো গ্রাফটা এরকম যে আমার যতক্ষণ পর্যন্ত না এই ভোল্টেজটা সে অতিক্রম করতেছে, B1 পর্যন্ত সে থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আমাকে কি ওই আবার আগের অবস্থায় রিটার্ন করতেছে। এটা আমরা বুঝছি কিনা বলো। তাহলে আমরা প্রথমে পেলাম ইনপুটের মান 0 দেওয়া যে কথা, B1 এর থেকে কম দেওয়া সেম কথা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের থেকে কম দেওয়া পর্যন্ত অলওয়েজ সেম কথা, তাই না? জি ভাইয়া। এবার যদি আমি ইনপুটের মানটাকে যদি আমি বৃদ্ধি করে অনেক বেশি বৃদ্ধি করে ফেলি, আমাদের মনে করো ইনপুটের মানটাকে আমি বৃদ্ধি করব। কেমন বৃদ্ধি করব? ইনপুটের মানটাকে বৃদ্ধি করতে করতে আমার সেটা B1 থেকে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। তখন আমার দেখা যাবে একটা আইবি পরিমাণ প্রবাহ পাওয়া যাবে, তখন আমার একটা আইসি পরিমাণ প্রবাহ পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, পাওয়া যায় ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারবো বি আউট সমান বিএস মাইনাস আইসিআরএল। আসলে একটু খেয়াল করো, তুমি আইসি এর গ্রাফে যদি খেয়াল করে দেখো, আইসি এর গ্রাফ, আউটপুটের গ্রাফটা এরকম ছিল, খেয়াল করছো? একটা নির্দিষ্ট মানের পর সে কিন্তু ফিক্সড হয়ে যায়, যাকে আমরা বলি স্যাচুরেশন বা সম্পৃক্ত অবস্থা। এর মানে এটা বাড়তে বাড়তে আমার তখন দেখা যায় একসময় সম্পৃক্ত অবস্থায় যাবে। আমরা এই যে এই অঞ্চল নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে সেই অঞ্চলটা যখন সে সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে সম্পৃক্ত হওয়ার আগে ছিল এরকম, এখন সে সম্পৃক্ত হয়ে গেছে। যেহেতু সে সম্পৃক্ত হয়ে গেছে, এই মুহূর্তে আইসি এর প্রবাহটা নির্দিষ্ট না, এই নির্দিষ্ট মানটা এমন হয় এটা অ্যাকচুয়ালি বিএস এর সমান। বিএস এর কেমন? প্রায় বিএস এর সমান। তাহলে বিএস এর যদি সমান হয়, বিএস থেকে বিএস বিয়োগ করলে আনসার 0। আনসার কত হচ্ছে? 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এক্ষেত্রে আমাদের বি আউট যেটা, বি আউট ইকুয়াল হচ্ছে 0।
বি আউট হচ্ছে আমাদের কি শূন্য। এবং এই মুহূর্তে সে কোন অবস্থায় আছে, এই মুহূর্তে সে সম্পৃক্ত অবস্থায় আছে, এই মুহূর্তে সে সম্পৃক্ত অবস্থায় আছে। আর এর আগে সে কোন অবস্থায় ছিল, এর আগে সে কাট অফ অবস্থায় আছে। কোন অবস্থায়? কাট অফ। তাহলে আমরা একটা কথা বলতেছি, এখানে সে আমাদের কাট অফ অবস্থায় আছে, এখানে সে সম্পৃক্ত অবস্থায় আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, যখন সে কাট অফ অবস্থায় আছে, যখন সে কাট অফ অবস্থায় আছে তখন কিন্তু আইসি এর মান 0। আইসি মানে কি? আউটপুটের প্রবাহটা না, আউটপুটের প্রবাহটা। এর মানে যখন আমাদের সে কাট অফ অবস্থায় আছে তখন আউটপুটে কোনো প্রবাহ নাই। আর আউটপুটে প্রবাহ নাই মানে কি? লাইট জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে না, সুইচটা অফ। আর যখন আমাদের সে আমার এই অবস্থায় আছে, কোন অবস্থায় ভাই? সেই আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, তার এখানে আইসি এর মান আছে, আইসি এর মান আছে, তাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা, তখন আমাদের লাইট জ্বলবে। এটাকে আমরা বলতেছি সুইচ অফ, সুইচ অন। এটা হচ্ছে মেন কনসেপ্টটা। এই একজনে বললো ভাইয়া ইনপুট যেটা দিচ্ছি সেটা কি বিএস না? না না না, ইনপুট যেটা দিচ্ছি সেটা বিএস না। বিএসটা হচ্ছে আমাদের ইনপুট থেকে সে আমাদের বিএসটা হচ্ছে যেটা আমরা সরবরাহ করতেছি, সেটা আমরা কন্টিনিউয়াসলি এখানে পরিবর্তন করতেছি। ওই কারণে আপাতত তোমাদের সবচেয়ে বেটার হচ্ছে তোমরা যদি এটা এবার মাথায় রাখো, সরবরাহকৃত ভোল্টেজ, এটাই সবচেয়ে বেটার হয়। মানে তোমাদের এখন এক্সামে কী ধরনের প্রশ্ন হবে, সুইচ হিসেবে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য আলোচনা করো, তখন তোমাকে এই বোর্ডে সব কিছু লিখতে হবে। এটার জন্য 4 মার্কস থাকবে। আমি সেটার জন্যই তোমাকে এভাবে পড়াচ্ছি। তপন স্যারের বইতে এভাবে লেখা নাই, এভাবে লেখা আছে ইসাক স্যারের বই থেকে। আমি ওইখান থেকে পড়াইছি। তপন স্যারের বই বললে তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না, কি পাও কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই এখানে এই কনসেপ্টের মধ্যে। তো আমরা সেক্ষেত্রে কী করবো, চিত্রটা আঁকবো, উপরে হেডলাইন লিখবো। আমরা একটি কমন এমিটার ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এরপর তুমি গ্রাফটা এঁকে দিবা। এরপর তুমি বলবা এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে এত। এরপর তুমি এই জিনিসগুলো বাংলায় লিখে দিবা। আমি তো যেভাবে অ্যারো চিহ্ন দিয়েছি এভাবে না, তুমি লিখবা ইনপুট প্রবাহ 0 হলে বেস প্রবাহ 0 হয় এবং আমাদের কালেক্টর প্রবাহটা 0 হয়, যার কারণে বি আউট সমান বি এস এর সমান হয়, অর্থাৎ আউটপুটটা সরবরাহকৃত ভোল্টেজের সমান হয়। এবং এই মুহূর্তে আমাদের এটা কাট অফ অবস্থায় থাকে এবং এটা সুইচ অফ হিসেবে কাজ করে। এবং এই মানটা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের উপরে না যাওয়া পর্যন্ত এই কাট অফ অবস্থা মান চলমান থাকে। যখন আমার এটা নির্দিষ্ট অবস্থার উপরে চলে যায় তখন সেটা আমার স্যাচুরেশন অবস্থায় চলে যায় এবং কালেক্টর কারেন্টটা আমার নির্দিষ্ট মানে যাইয়ে পৌঁছায়। কালেক্টর কারেন্ট যখন নির্দিষ্ট মানে যাইয়ে পৌঁছায় ওই মুহূর্তে আমাদের বি আউটটা আমাদের শূন্য হয়ে যায় এবং আমি ওই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ কালেক্টর কারেন্ট পাই। আর এই সর্বোচ্চ পরিমাণ কালেক্টর কারেন্ট পাই বিদায় আমাদের লাইটটা অন হয় বা এটা আমাদের সুইচ অন হিসেবে কাজ করে। শেষ। এটাই সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে ফুল মার্কস পাবা। হ্যাঁ, এই তোমাকে যেটা বলতেছি হচ্ছে দেখো, মানে এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল, যে আমাদের দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি এটা প্রুভ করা গেছে যে আমাদের আইসি এর মানটা তো বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে যাবে না। যখন নির্দিষ্ট মানে যাবে তখন আমি তাকে বলতেছি স্যাচুরেশন বা সম্পৃক্ত অবস্থা। ওই সম্পৃক্ত অবস্থায় আইসি আর এল এর যে গুণফল, এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা সাধারণত আমাদের সরবরাহকৃত ভোল্টেজের সমান হয়ে যায়। সরবরাহকৃত ভোল্টেজের কি হয়? সমান হয়। এটাই আমাকে বলতেছে এটা আমার সরবরাহকৃত ভোল্টেজের সমান হয়, যে আমাদের এটা পরীক্ষালব্ধ ফলাফল। যদি সরবরাহকৃত সমান হয় তাহলে আমাদের বি আউট সমান 0 এবং বি আউট সমান 0 এটাকে আমরা বলতেছি হচ্ছে সম্পৃক্ত অবস্থা। আর বি আউট সমান হচ্ছে সরবরাহকৃত, এটাকে আমরা বলতেছি কাট অফ অবস্থা। তাহলে আমরা কি দেখলাম, আউটপুট ভোল্টেজটা হচ্ছে বিএস মাইনাস আইসিআরএল। তো এখান থেকে আমাদের ইনপুটটা যদি আমার 0 হয় আমাদের আইবি এর মান 0 হবে, তখন এটা আমাদের কি হবে, কালেক্টরটাও 0। তো কালেক্টর 0 মানে কি, কোনো আউটপুটে কোনো প্রবাহ নাই, এর মানে এটা কাট অফ অবস্থা। আমরা বলি হচ্ছে এরকম যে আউটপুটটা যদি আমাদের সরবরাহকৃত সমান হয় তখন এটাকে আমরা বলি কাট অফ অবস্থা। এই কাট অফ অবস্থা আমার চলমান থাকে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত। ওই ভোল্টেজটা যখন আমাদের শেষ হয়ে যায় তখন আমাদের এটা দেখো, এই যে এখানে বি আউটের মান বিএস পাইছিলাম, যখন আমাদের এটা সম্পৃক্ত হয়ে গেছে তখন কিন্তু আমাদের এটার মান 0 হয়ে গেছে। তখন আমাদের এই যে এখান থেকে হুট করে নিচে নেমে এটা সোজা চলে গেছে, কেন? তখন 0। আর এই যখন 0 তখন আমি তাকে বলি স্যাচুরেশন। আউটপুটটা 0 কিন্তু প্রবাহটা কিন্তু সর্বোচ্চ। এই সর্বোচ্চ প্রবাহটাকে আমরা বলতেছি হচ্ছে এই প্রবাহের কারণে আমরা এটা সুইচ অন হিসেবে কাজ করতেছে। এটা আমরা অনেকেই বুঝি না আসলে,
তো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে অন্যভাবে বোঝানোর ট্রাই করছি আর কি, যাতে করে তোমরা বুঝো ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে আমরা এটাকে আমাদের সুইচটাকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। আলোক চালিত সুইচ, শব্দ চালিত সুইচ, তাপ চালিত সুইচ, হ্যাঁ, অনেক ধরনের সুইচ আমরা বানাইতে পারি এই যে কনসেপ্টটা ব্যবহার করে। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আলোক চালিত সুইচটা কীভাবে কাজ করে আর কি। তো আমরা সেটা তোমাকে দেখাই আলোক চালিত সুইচ কীভাবে কাজ করে। এখানে আর কিছুই না, এটা সেন্সর লাগাই দিলে কাজ হয়ে যায়। আমাদের বাস্তবিক ক্ষেত্রে তোমরা দেখবা অনেকগুলো প্রজেক্ট দেখে তোমাদের খুব ওয়াক, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব যে আমাদের এরকম হাইফাই লেভেলের অনেকগুলো, যেমন তালি মারলে আমাদের লাইট অফ হয়ে গেল, আবার তালি মারলে লাইট অন হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এরকম অনেক কিছু যে সেন্সর ইউজ করে অনেক কিছু করা যায়। সেন্সর জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, যদি আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজকর্মের মধ্যে। তো সেই সেন্সর ব্যবহার করে অনেক কিছু করা যায়। তো আমাদের এখানে মেইনলি তোমাদের একটা আছে হচ্ছে তোমার আলোক চালিত সুইচ। আমাদের আলোক চালিত সুইচটা আমরা এখন পড়ব যে আলোক চালিত সুইচটা কীভাবে কাজ করে। তো আসো আমরা সংক্ষেপে বলি। আলোক চালিত সুইচ, আলোক চালিত সুইচ। তো আলোক চালিত সুইচে যদি যাই, আমাদের আসলে জিনিসটা কেমন, আমাদের কমন এমিটরই আবার আগের মতো ইউজ করা হয়। এটা কমন এমিটরকে আমরা ইউজ করতেছি আলোক চালিত সুইচের জন্য, যে আমরা এক্স্যাক্টলি আবার আগের মতো করি সব চিন্তা ভাবনা করতেছি। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমরা একটা ট্রানজিস্টর ইউজ করলাম আমাদের এখানে হচ্ছে আমাদের এনপিএন ইউজ করলাম, এটা আমাদের বেস, এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এখানে হচ্ছে আইসি পরিমাণ প্রবাহ হয়, এখানে হচ্ছে আইবি পরিমাণ প্রবাহ হয়। তো আমার এখানে মেইনলি এক্সট্রা করে যে কাজটা করা হয়, এখানে একটা আমাদের এলইডি লাগাই দেওয়া হয়, যে জাস্ট কিছুই না, যে আমার এখানে একটা এই যে এখানে একটা আমরা এলইডি লাগাই দিই, আমরা একটা এলইডি লাগাই দিই, যাকে আমরা বলি হচ্ছে ফটো রেজিস্টর। ফটো রেজিস্টর, ফটো মানে হচ্ছে কি আলো, রেজিস্টর মানে হচ্ছে যেটা আমাদের রোধ পরিবর্তন করতে পারে। এর মানে এই এলইডির কাজ হচ্ছে আমাদের সে যে কাজটা করতে পারে আলোর উপস্থিতি অনুপস্থিতিতে রোধটা পরিবর্তন করতে পারে। এখানে এলইডি এর যে ফুল মিনিংটা, সরি এলইডি কেন লিখতেছি, এলইডি তো বাল্ব, এটা হচ্ছে এলডিআর। এটা হচ্ছে এলডিআর। এলডিআর মানে হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, মানে হচ্ছে যেই রেজিস্টারটা লাইটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আলো দিলে আমাদের আলোর উপস্থিতি অনুপস্থিতি তার সে কী করতে পারে, রোধটা পরিবর্তন করতে পারে। তো এলডিআর যেটা, এই এলডিআর এর কাজ হচ্ছে সে কি করে, লাইটের উপস্থিতি অনুপস্থিতিতে সে তার রোধটা কী করতে পারে, পরিবর্তন করতে পারে, আমাদের রোধটা পরিবর্তন করতে পারে। এই কথাটা বুঝছি কিনা আগে বলো, যে আমাদের এলডিআর যেটা ইউজ করা হয়, যে আমরা বললাম এজ লাইক এ সেন্সর, যে আমরা যেহেতু আলোক চালিত সুইচ বানাবো, মানে হচ্ছে আমরা যখন আমাদের যখন আলো থাকবে, আমাদের আলোক চালিত সুইচ যেটা আমাদের আলোর উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, আলো থাকলে আমাদের এটা জ্বলে উঠে, আলো যখন থাকে না এটা আমাদের জ্বলে না, এরকম যে আমাদের আলোক চালিত সুইচগুলো আমরা বলতে পারি আলোর অনুপস্থিতি সেটা আমাদের কাজ করে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মেইনলি হচ্ছে আমাদের যখন তাপমাত্রা, আমাদের যখন জিনিসটা হচ্ছে এরকম, যখন আমাদের আলো বাড়লে এটার মধ্য দিয়ে আমাদের রোধটা বাড়ে। তো আলো বাড়লে রোধ বাড়ে, এই রোধ যখন আমাদের বাড়ে তখন দেখা যায় হচ্ছে তোমার
আমাদের এটা এমনভাবে কাজ করে, যখন কম আলো তখন তার রোধটা অনেক কম, ওই কম আলোতে যখন রোধটা অনেক কম তখন আমাদের এখানে দেখা যায় হচ্ছে সে আমাদের তখন তোমার কাট অফ অবস্থায় থাকে, তো আমাদের তখন সে স্যাচুরেশন অবস্থায় থাকে, তখন আমাদের জ্বলে ওঠে। আর যখন আমাদের আলোটা যখন বাড়তে থাকে, রোধটা বাড়তে থাকে, রোদ বাইরে যখন একটা নির্দিষ্ট মানে পৌঁছায় তখন দেখা যায় সে আমাদের কাট অফ অবস্থায় চলে যায়, এর মানে অফ হয়ে যায়। এটা হচ্ছে জাস্ট আমার আলোক চালিত সুইচের জেনারেল বেসিকটা, মানে আমি জাস্ট যেটা বুঝাতে চাচ্ছিলাম যে তোমার এক্সট্রা করে সেন্সর ইউজ করলে কাজ হয়ে যায়, যে আমাদের নর্মালি সুইচের যে বেসিকটা সেটাই, তবে এখানে আমরা এক্সট্রা করে একটা এলডিআর ইউজ করছি, যেটাকে আমরা ফটো রেজিস্টার বা আমাদের লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, এটুক জানলেই হবে। ইভান সাইদ, সেন্সর মূলত কীভাবে কাজ করে, আউট অফ টপিক্স। হ্যাঁ, সেন্সর এটা আসলে কি বলবো, সেন্সর তো আমার বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, সেন্সরটার ভিতরে, সেন্সর মানে হচ্ছে জাস্ট লাইক অফ এ সার্কিট, যে আমাদের ভিতরে আমাদের এমনভাবে ডিজাইন করা থাকে সেটা নির্দিষ্ট পারপাসে তুমি ইউজ করতে পারবা। যে আমাদের এখন যেমন ফটো সেন্সর যেগুলো, এগুলো কিন্তু আলোর সাথে কাজ করে, তো আলো বাড়লে কমলে। আর কিছু আছে শব্দ, যেগুলা শব্দের উপস্থিতি অনুপস্থিতিতে কাজ করে। কিছু আছে তোমার মনে করো তাপ চালিত, যেগুলা তাপ বাড়লে কমলে কাজ করে। এগুলো হচ্ছে মানে কোন সেন্সরের কিসের উপর ডিপেন্ড করে সেটা আর কি। তো নর্মালি হচ্ছে সেন্সরগুলো হচ্ছে কোনো না কিছু জিনিসের রেসপেক্টে কাজ করে আর কি। তো সেটা হচ্ছে তুমি কোন ধরনের সেন্সর কিনতেছো, বাজারে কিনা পাওয়া যায় সেন্সরগুলো, তুমি কোন ধরনের তুমি কোন ধরনের সেন্সর ব্যবহার করতেছো সেই তার উপর ডিপেন্ড করতেছে। তুমি যে ধরনের সেন্সর ব্যবহার করবা ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করে আর কি। দেখো আমাদের এটার এই যে আলোক চালিত সুইচের মেন বেসিকটা হচ্ছে কি জানো, আলো যখন থাকবে তখন এটা জ্বলে উঠবে। আলো যখন থাকবে এটা আমাদের জ্বলে উঠবে। আর আমাদের যখন অন্ধকার থাকবে তখন এটা নিভে যাবে। তো তুমি বলতে পারো ভাইয়া আপনি আমাদের এটা করে লাভ কি? তো সিম্পল, তুমি চিন্তা করো, তুমি ঘরের ভিতরে থেকে জানতে চাচ্ছ বাইরে আমাদের আলো উঠছে কি উঠে নাই, তাহলে তুমি ঘরের বাইরের সাথে এটার কানেকশান করে দিলা, তাহলে দেখা গেলো বাইরে যখন আলো উঠলো এখানে আলো জ্বলে উঠলো, বাইরে আর যখন আমাদের আলো নিভে গেলো তখন নিভে গেলো। তারপর এই জিনিসটা তারপর তোমরা বেডরুমে ইউজ করতে পারো। বেডরুমে তুমি রাতের বেলা যখন ঘুমাবা তখন এটা আমাদের অফ হয়ে যাবে। যখন আমাদের দিনের বেলা সকালবেলা তুমি উঠতে পারো না, লাইট কে জ্বালাবে, আলো যখন চারপাশ থেকে আলো আসবে ও অটোমেটিক জ্বলে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন বেসিকটা। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখা যায়, আমাদের যখন আলোটা বাড়ে, আমাদের আলো বাড়লে এটার রোধটা আমাদের মেনলি কমে যায় আর কি। তো আমাদের আলো থেকে যখন আমরা অন্ধকারে যাই তাহলে আমাদের এটার আমাদের আলো বাড়লে এটা রোধ কমে যায়। এখানে যখন আমাদের আলো থাকে তখন তার রোধটা কম হয়, আর যখন অন্ধকার থাকে তখন রোধটা অনেক বেশি হয়। তাহলে যখন আমাদের আলো আসে তখন আমাদের এটার রোধটা অনেক বেশি হয়, তো এটা রোধটা অনেক কম হয়। তো রোধ অনেক কম হওয়ার কারণে আমাদের সে বেসের মধ্য দিয়ে আমাদের কারেন্ট প্রবাহ করতে দেয়, সেই কারেন্ট প্রবাহের কারণে এটা আমাদের জ্বলে ওঠে। আর যখন আমাদের অন্ধকার থাকে তখন রোধটা অনেক বেশি হয়, তো অনেক বেশি রোধ হওয়ার কারণে সে প্রবাহটাকে আর যাইতে দেয় না, কারণ বেস প্রবাহটাকে সে বাধা দেয়। তো বেস প্রবাহটাকে যখন সে বাধা দেয়, বেস প্রবাহ যায় না। আর আমরা জানি বেস প্রবাহ যদি আমার একটা নির্দিষ্ট মান পর্যন্ত না যাইতে পারে তখন আমার দেখা গেছে আমাদের আউটপুটে আমি কোনো কিছু পাচ্ছি না, যাকে বলে কাট অফ অবস্থা। তো যখন আমাদের আলো থাকে বেশি তখন সে আমাদের জ্বলে উঠবে, আর যখন অন্ধকার তখন সে নিভে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিকটা। ফাইজা শোনো, এখানে হচ্ছে আমরা মেইনলি ইউজ করতেছি, এটা আমরা এলডিআর ইউজ করতেছি। এটা হচ্ছে এলডিআর এর বৈশিষ্ট্য। এলডিআর এর বৈশিষ্ট্য হচ্ছে তোমার আলো দিলে এলডিআর এর আমাদের রোধটা কমে যায়, আর অন্ধকার পাইলে এলডিআর এর রোধটা বেড়ে যায়। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটাকে মাথায় রেখে আমরা এটা ডিজাইন করলাম। আমার কথা আশা করি বুঝতে পারছো। সেই বৈশিষ্ট্যটাকে মাথায় রেখে আমরা এটা ডিজাইন করলাম।
এটা হচ্ছে আমার মেইন থিমটা, এটা হচ্ছে আমার মেইন থিমটা। এখানে আর আহামরি কোনো কিছুর দরকার নাই, যে আমাদের মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আমার জেনারেল বেসিকটা ছিল। তো তোমাকে এখন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করতে হবে, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাদের কাজে লাগবে আর কি। তো আমাকে এখন ম্যাথের দিকে গমন করতে হবে, ম্যাথের দিকে গমন না করলে আমাদের কাজ হবে না। তো আমার মেইন কাজ হচ্ছে আমাকে এখন ম্যাথের দিকে গমন করতে হবে, আমাদের ডায়োডের কিছু ম্যাথ করতে হবে। তো আসো আমরা কয়েকটি কিছু ম্যাথ করি, আমাদের মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে ম্যাথগুলো সবগুলো কভার করতে। তো আসি আমরা ম্যাথগুলো সবগুলো কভার করে ফেলি, তাহলে আমরা পরের দিনের জন্য আরও ওয়েট করবো না। আসলে লাস্টের দিকে টপিকসগুলো ছিল আমাদের নর্মাল কিছু টপিক্স, এগুলো আমার মেইন আজকের ক্লাসের এটা ছিল হচ্ছে আমরা ম্যাথগুলো একটু দেখাই দিব। তো আসো কিছু ম্যাথ দেখাই দিই। তো প্রথমত একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমাদের কোন একটা ডায়োড আমরা জানি হচ্ছে ভাইয়া, এটা যদি আমরা এটা ডায়োড চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা ডায়োড যদি চিন্তা করি, এই ডায়োডটা যদি আমরা এভাবে রাখি তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমার এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। সিমিলারলি আমি যদি এটাকে এভাবে চিন্তা করি ভাইয়া, আমাদের ডায়োড মানেই তো আমাদের যদি আমরা এটাকে উল্টাতে রাখি তখন আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া আমার এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। তো আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, স্বপ্নিল বড়ুয়া ভাইয়া অন্ধকারে নিভে গেলে এলডিআর দিয়ে কী করবো? তোমার যখন যে পারপাসে লাগে, তোমার যদি আলোতে লাগে তখন তো তোমার অন্য সেন্সর ইউজ করতে হবে। মানে এক কথায় তুমি যে পারপাসে ইউজ করবে তার জন্য তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোন পারপাসে ব্যবহার করতেছো। এখানে এই ডিজাইনটা হচ্ছে এই পারপাসে ডিজাইন করা হয়েছে, তোমার বইতে যেটা আছে জাস্ট লাইক দ্যাট, আর কিছু না। আর এখন তুমি তো মনে করো ইঞ্জিনিয়ার হচ্ছে না যে তুমি এর থেকে বেশি সব কিছু জেনে যেতে পারবে, কারণ এখানে আসলে যে খালি বসাই দিলে হয়ে যায় তা না, এর ভিতরে আরও অনেক কাহিনী আছে। যে আমরা খালি সেন্সরি টাইনা বসে দিলাম কাজে গেলো না, এখানে আরও ভিতরে অনেক কাহিনী আছে, আরও অনেক ক্যাটাগরি আছে। তো তোমাকে তো এখন আমি মনে করো কত ধরনের সেন্সর আছে, কী আছে না আছে, এগুলো তো আমরা পড়াইতে পারবো না। তো এখন হচ্ছে ওই কারণে হালকার উপর ঝাপসা করে তোমাকে বলে দেওয়া হয়েছে। তো দেখো একটু ভালো করে, আমাদের যখন দেখো একটা ডায়োড মানে হচ্ছে এটা পি, এটাকে আমরা এন বলি, এটা পি এটাকে এন বলি। পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ আছে, দ্যাট মিনস আমার এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আমরা বলতে পারবো আমার এই ডায়োডটা হচ্ছে আমাদের অন অবস্থায় আছে, মানে এটা আমাদের কাজ করতেছে। এর মানে এর মধ্য দিয়ে আমরা বলতে পারি একটা তড়িৎ প্রবাহ হবে। এই যে এটার মধ্য দিয়ে আমাদের কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। আর এখন আমরা যদি বলি ভাইয়া আমার এই ডায়োডের ক্ষেত্রে পি এর সাথে আমার নেগেটিভ, এন এর সাথে পজিটিভ লাগানো আছে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া এটা আমাদের অফ অবস্থায় আছে। কেন? এটা হচ্ছে রিভার্স বায়াস, দ্যাট মিনস এটার মধ্য দিয়ে আমাদের কোনো তড়িৎ প্রবাহ হবে না, আই ইকুয়ালস টু আমার 0, কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে আমরা বলতে পারি, আবারও বলতেছি, তাহলে মেন কথাগুলা হ্যাঁ উম্মে সালমা, হ্যাঁ এটা শুধুমাত্র আমি এলডিআর এর কথাই বলছি, অন্য কিছু না। তুমি অন্য কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবে না, এলডিআর এর বৈশিষ্ট্যটা আমরা এখানে বলছি। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যে আমাদের তড়িৎ প্রবাহ, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের কোনো একটা ডায়োড যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ডায়োডের ক্ষেত্রে আমরা যা দেখতেছি কোনো একটা ডায়োড যদি আমরা নিই, ওই ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে সেটা অন অবস্থায় থাকে, রিভার্স বায়াসে থাকলে সেটা অফ অবস্থায় থাকে। ফরওয়ার্ড বায়াসে থাকলে অন অবস্থায় থাকে, রিভার্স বায়াসে থাকলে অফ অবস্থায় থাকে। এবং প্রত্যেকটা ডায়োডের মধ্যে আমাদের একটা কি থাকে, আমাদের একটা যে আমাদের ভোল্টেজ থাকে, যে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলি সিলিকনের জন্য সেটা 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য সেটা 0.3 ভোল্ট। ম্যাথ করার জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। আমাদের সিলিকনের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.3 ভোল্ট। সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.3 ভোল্ট। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা সার্কিট ড্র করি, সার্কিটটা হচ্ছে এরকম। দেখো প্রথম কথা হচ্ছে আমি তোমাকে জিনিসটা এরকম দিলাম যে ভাইয়া আমাদের এখানে 10 ভোল্ট দিলাম, আর এখানে আমরা ভালো করে খেয়াল করো 10 ভোল্ট দিলাম। তো এখানে আমরা যে কোনো একটা ডায়োড ইউজ করলাম, যে আমাদের কোনো একটা ডায়োড যেটা, ওই ডায়োডটাকে আমরা এভাবে ইউজ করলাম, এই যে এভাবে কোনো একটা ডায়োড ইউজ করলাম। হ্যাঁ, এখানে আমি কোনো একটা ডায়োড ইউজ করলাম। তো এইদিকে আমরা একটা রোধ লাগাই দিলাম, কোনো একটা রেসিস্টেন্স আছে আমাদের এখানে, আর এইদিকে হচ্ছে আমরা এটা গ্রাউন্ডেড করা। এখন আমি তোমাকে বলে দিলাম যে আমাদের এখানে যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে 1 কিলো ওহম। এই 1 কিলো ওহম রোধের মধ্য দিয়ে আই ইকুয়ালস টু হোয়াট, এই 1 কিলো ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু হোয়াট।
তো আমার প্রথম কথা হচ্ছে কোন একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে কি হবে না সেটা হচ্ছে ডায়োডের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, ডায়োডের এই প্রান্তটা হচ্ছে ফি, এই প্রান্তটা হচ্ছে এন। তাহলে আমাদের দেখো এই ফিটা এটা আমাদের এন। তাহলে একটু খেয়াল করে দেখো, এই পাশে আছে 10 ভোল্ট, এই পাশে আছে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই পাশে 0 ভোল্ট, এই পাশে 10 ভোল্ট, কোন পাশে বেশি? ভাই এই পাশে বেশি। বেশি মানে পজিটিভ, কম মানে নেগেটিভ। এর মানে এটা পজিটিভের সাথে লাগানো আছে, এই প্রান্তটা পজিটিভের সাথে লাগানো আছে, এই প্রান্তটা নেগেটিভের সাথে লাগানো আছে বলে ধরে নেওয়া যায়। দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি, ফিটা নেগেটিভের সাথে এনটা পজিটিভের সাথে, দ্যাট মিনস আমাদের এটা অফ অবস্থায় আছে, যার কারণে আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো আমার তড়িৎ প্রবাহ I = 0 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। এটাই হচ্ছে আমার আনসার। কথা ক্লিয়ার কিনা? যে তোমরা যে এটাকে আবার চাইলে এভাবে আঁকা যায় তো এই দুইটা প্রান্তকে একসাথে করে, কারণ আমরা যে বলি ব্যাটারির এই প্রান্তটা, এই ব্যাটারির আমরা একটা ব্যাটারি মনে করে আমি বললাম 10 ভোল্টের ব্যাটারি, এই কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে আমার 10 ভোল্ট, এরকম হইতে পারে। আবার এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এরকম হইতে পারে। এটা 5 ভোল্ট, এটা 15 ভোল্ট, এরকম হইতে পারে। এক কথায় এইদিকে কম, এদিকে বেশি। কমটাকে আমরা বলি নেগেটিভ, বেশিটাকে আমরা বলি পজিটিভ। যে প্রান্তে কম তাকে আমরা বলি নেগেটিভ, আর যে প্রান্তে বেশি সেটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা গেল, যে আমাদের 1 নম্বর ম্যাথ। এটা তোমরা 1 নম্বর ম্যাথ হিসেবে ইনক্লুড করতে পারো, যে আমার এখানে প্রবাহ 0। এবার 2 নম্বর ম্যাথ আমাকে দেওয়া হলো, আবার এইদিকে আমাদের 10 ভোল্ট এখানে আছে, তো তোমাকে বলা হলো এখানে একটা আমরা ডায়োড ইউজ করলাম, ওকে। দেন হচ্ছে আমাদের আবার আগের মতো, যে আমাদের এখানে তোমাকে জিজ্ঞেস করা হলো যে আমার রোধটা আমাদের 1 কিলো ওহম, এই রোধের মধ্যে দিয়ে যে প্রবাহটা I = হোয়াট, এবং তোমাকে বলে দেওয়া হলো এটা হচ্ছে আমার এটা জার্মেনিয়াম ডায়োড। তাহলে একটু খেয়াল করে দেখো এবার, তাহলে এবার তুমি কিভাবে করবা। এবার তুমি যে জিনিসটা করবা, দেখো তোমার পুরো সার্কিটে যদি চিন্তা করি, এটা হচ্ছে ভাই আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত যেখানে 0 ভোল্ট। তাহলে আমরা দেখো এই যে এই ডায়োডটার এই প্রান্তে 0 ভোল্ট, এই প্রান্তে 10 ভোল্ট, এই প্রান্তটা আমাদের পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ। এর মানে ফি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ লাগানো আছে, দ্যাট মিনস এটা কাজ করবে। এখন আমাদের কাজ যখন করবে, তুমি ধনাত্মক প্রান্ত থেকে 10 ভোল্ট যদি চিন্তা করো, এই সার্কিটের মধ্যে আমার নর্মালি কতটুকু ভোল্টেজ সেটা আমার কার্যকর থাকবে। তোমরা যদি বলো ভাইয়া 10 ভোল্ট, আনসার হচ্ছে ভুল। কেন? কারণ এই যে আমার জার্মেনিয়াম, তার ভিতরে 0.3 ভোল্ট পরিমাণ আমাদের কি আছে, আমাদের যে বিভব প্রাচীর আছে। যখন আমরা পড়ছিলাম এই যে আমাদের পিএন জাংশন পড়ছিলাম, তখন দেখছিলাম না প্রত্যেকটার জন্য একটা বিভব প্রাচীর থাকে, ওই ভোল্টেজটা আমার এখানে কি হয়, লস হয়। জার্মেনিয়ামের বিভব প্রাচীর হচ্ছে 0.3 ভোল্ট। এই ভোল্টেজটা অতিক্রম করা পর্যন্ত সে কিন্তু কোনো কাজ করতে পারে না। তাহলে আমার যখন প্রবাহ জার্মেনিয়ামের মধ্য দিয়ে যায়, জার্মেনিয়ামের মধ্যে 0.3 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমাদের এখানে ভোল্টেজটা কত? ভাই আমাদের ভোল্টেজটা হওয়ার কথা ছিল এই প্রান্তে 10, এই প্রান্তে 0, মানে 10 ভোল্ট। কিন্তু বর্তমানে কত হবে? বর্তমানে এটা হবে হচ্ছে ভাইয়া 10 - 0.3 ভোল্ট। এটা হচ্ছে ভোল্টেজের মান। ভোল্টেজকে যদি আমি রোধ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 1 কিলো ওহম মানে হচ্ছে আমাদের 1000 ওহম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমার প্রবাহ আয়ের মানটা আমরা পেয়ে গেলাম, শেষ। অর্থাৎ তাহলে আমি প্রবাহ আয়ের মানটা পেয়ে গেলাম এখান থেকে। কিভাবে? আমরা তো জানি I হচ্ছে, আমরা জানি হচ্ছে ভাইয়া I হচ্ছে B/R। তো আমাদের আর এর মান তো আমরা জানছি, কিন্তু বি এর মান কত? ভাই বি এর মান সার্কিটের মধ্যে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর এখানে আমার লস হচ্ছে 0.3 ভোল্ট। সে যদি ফরওয়ার্ডে থাকে তাহলে লস হবে, আর রিভার্সে থাকলে সে প্রবাহ করতে দিবে না। জিনিসটা হচ্ছে একটা সার্কিটের মধ্যে যতগুলো আমাদের ডায়োড থাকবে, প্রত্যেকটা ডায়োডের জন্য আমার কি হবে, এখানে লস হবে। আর যদি আমার রিভার্সে থাকে, সে তো প্রবাহই করতে দিবে না। সে রিভার্সে আছে মানে সে প্রবাহই করতে দিবে না। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা? এবার যদি আমি তোমাকে বলতাম ভাই আমি জার্মেনিয়াম ডায়োড ইউজ না করে এখানে 10 ভোল্ট, এখানে আমরা একটা সিলিকন ডায়োড ইউজ করলাম, এখানে আমরা যে ডায়োডটা ইউজ করলাম, এখানে যে ডায়োডটা ইউজ করলাম, এটা হচ্ছে ভাই এটা সিলিকন ডায়োড। এটা হচ্ছে আমার একটা সিলিকন ডায়োড। আগে তোমাকে দেখতে হবে আমার ডায়োডটা অন নাকি অফ, ডায়োডটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আমার দেখা যাচ্ছে পজিটিভের সাথে আমাদের পি, নেগেটিভের সাথে এন, দ্যাট মিনস ডায়োডটা আমাদের অন আছে। যেহেতু অন আছে, প্রবাহ হবে। এবার প্রবাহটা বের করতে হবে। সিলিকনের জন্য আমরা জানি হচ্ছে 0.4 ভোল্ট বিভব প্রাচীর। সো আমাদের সিলিকনের জন্য ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট। দেন আমরা ক্যালকুলেশন করতে পারি I হচ্ছে V/R। ভোল্টেজটা কত? ভাইয়া ভোল্টেজটা হচ্ছে 10 থেকে ড্রপ হবে 0.7। তাহলে 10 - 0.7 ডিভাইডেড বাই রোডটা হচ্ছে কত? রোডটা হচ্ছে আমার 1000 ওহম। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেয়ে যাব এত অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের প্রবাহটা। বলো আমরা এই তিনটা ম্যাথ বুঝছি কিনা? ইভান সাইজ একাধিক ডায়োড থাকলে তুমি আগে
সিঙ্গেল ডায়োড দিয়ে করো না, আমি আস্তে আস্তে সব আসতেছি। আমি তো এখনও ম্যাথ শেষ করিনি, ক্লাস শেষ করিনি এখনও, আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আগে সিঙ্গেল ডায়োড দিয়ে দেখো, তারপর ডাবল ডায়োডে আসিও। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথা হচ্ছে যা বলছি তা ক্লিয়ার কিনা। ডায়োডের ম্যাথগুলো তোমাদের বইতে খুব একটা নাই, তবে অলরেডি বোর্ডে একটা চলে আসছে। দেখা গেছে মনে হয় এটা কত সালে বোর্ডে কোনো না কোনো একটা সালে একটা সৃজনশীল চলে আসছে দুর্ভাগ্যবশত। এখন ইদানিং এগুলো একটু বেশি আসে। খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ, বরিশাল বোর্ড আর রাজশাহী বোর্ড 2015 সালে চলে আসছিল। তাহলে এটা বুঝছি কি না? তাহলে আমাদের ডায়োডের কোনো ম্যাথ করতে হলে তোমার প্রথম কাজ হচ্ছে ডায়োডটা অন নাকি অফ সেটা জানতে হবে। আমার ডায়োডটা অন নাকি অফ সেটা জানতে হবে। আমার ডায়োডটা যদি আমাদের ডায়োডটা যদি অন থাকে তাহলে আমাদের সার্কিটে কারেন্ট ফ্লো হবে। ডায়োড যদি অফ থাকে তাহলে সে তোমাকে কারেন্ট ফ্লো করতে দিবে না, সো সার্কিটটা আমার ক্লোজ, সেক্ষেত্রে আমার প্রবাহ হচ্ছে 0। ওকে। আর সিলিকনের জন্য আমাদের যে ভোল্টেজটা, সিলিকনের জন্য আমাদের যে এখানে ভোল্টেজটা, এটাকে আমরা ইংলিশে বলি টার্ন অন ভোল্টেজ। টার্ন অন মানে হচ্ছে আমাদের যখন শুরু, টার্ন অন ভোল্টেজ, অথবা আমরা এখানে বলতে পারি হচ্ছে বিভব প্রাচীর, বা আমাদের বিভব প্রাচীরটা যেটা আমরা পাইছিলাম আর কি, ওই বিভব প্রাচীরটা কত, অথবা আমরা এটাকে বলতে পারি নি ভোল্টেজ। আমরা বলছিলাম না নি ভোল্টেজ, আরও অনেকগুলো নাম বলছিলাম, প্রত্যেকটা নামের যে কোনোটা বলতে পারে যে নি ভোল্টেজ এত। নি ভোল্টেজ মানে হচ্ছে কিন্তু এটা। এবার আসি আমাদের এটা কতভাবে অন অফ হইতে পারে। হ্যাঁ, কতভাবে আমাদের কোনো একটা সার্কিট আমাদের কতভাবে অন অফ হইতে পারে সেটা আমরা একটু দেখি। মনে করো কোনো একটা সার্কিট জাস্ট লাইক দ্যাট, মনে করো আমাদের এরকম থাকলো, যে আমাদের এরকম থাকলো। তো তোমরা আমাকে বলতে হবে, এখানে আমাদের 5 ভোল্ট আছে, এ দিয়ে তোমরা আমাকে কমেন্টে বলো এটা অন নাকি অফ। অন নাকি অফ এটা বলবা, অন অফ এভাবে বলবা। অন নাকি অফ এটাই বলবা, আর কিছু না। অন নাকি অফ এটাই বলবা, আর কিছু বলার দরকার নেই। বলো আমাদের এটা অন নাকি অফ। তারপর হচ্ছে বি দিয়ে আরেকটা কোয়েশ্চেন করি। বি দিয়ে যদি আমরা আরেকটা কোয়েশ্চেন করি, তাহলে এটা অন নাকি অফ আমাকে বলতে হবে। এটা অন নাকি অফ সেটা আমাকে বলতে হবে। বি দিয়ে বলবে এটা অন নাকি অফ, ভি দিয়ে বলবে এটা অন নাকি অফ। সি দিয়ে বলবা -10 ভোল্ট আছে এখানে। সি দিয়ে বলবা, আর ডি দিয়ে বলবা তাহলে আমার কোনটা অন কোনটা অফ সেটা আমাকে বলতে হবে, কোনটা অন কোনটা অফ সেটা আমাকে বলতে হবে। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এক কথায় বলে দিব। দেখো আমরা এভাবে বলতে পারি যে আমাদের কোনো একটা ডায়োডের ক্ষেত্রে আমাদের এক কথায় ফি এর সাথে মোর পজিটিভ, আমাদের এক কথায় ফি এর সাথে মোর পজিটিভ আর এন এর সাথে লেস পজিটিভ। মানে ফি এ পজিটিভ বেশি থাকতে হবে, এন এ পজিটিভ কম থাকতে হবে, অথবা এন এর সাথে মোর নেগেটিভ আর ফি এর সাথে লেস নেগেটিভ থাকতে হবে। কারণ আমরা জানি পজিটিভ মানে ভোল্টেজ আমাদের বাড়া, নেগেটিভ মানে হচ্ছে ভোল্টেজ কমা। সো এবার আমরা একটু খেয়াল করে দেখি প্রথমটা। ভাই আমাদের এটা হচ্ছে ফি, এটা হচ্ছে এন। একটু খেয়াল করি
এদিকে 5 ভোল্ট, এদিকে 0 ভোল্ট। 5 এবং 0-র মধ্যে কে বড়? ভাইয়া 5 বড়। যেটা বড় সেটা হচ্ছে প্লাস, যেটা ছোটো সেটা হচ্ছে মাইনাস। দ্যাট মিনস পি এর সাথে নেগেটিভ আছে, এন এর সাথে আমাদের পজিটিভ আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অফ, এটা আমাদের অফ, এটা সার্কিটে কোনো কাজ করবে না। এবার আমি বি এর ক্ষেত্রে আসি। ভাই এটা হচ্ছে আমার -12, এটা হচ্ছে -6। -12 এবং -6-এর মধ্যে কে বড়? অবশ্যই আমরা জানি হচ্ছে ভাইয়া -12 এবং -6-এর মধ্যে -6টা বড়, -6টা বড়। এই দুইটার মধ্যে মানের দিক দিয়ে আমাদের এই দুইটার মধ্যে কম্পারেটিভলি কে বড়? ভাই আমার -6টা বড়। তো -6টা যেহেতু আমাদের বড়, এখানে আমার নেগেটিভিটি বেশি, এখানে নেগেটিভিটি কম। দ্যাট মিনস এখানে পজিটিভিটি বেশি। দ্যাট মিনস এটা পজিটিভ, এটা নেগেটিভ। পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, এর মানে এটা হচ্ছে অন অবস্থায় আছে। এবার হচ্ছে এটা আমাদের 0 ভোল্ট আর এটা আমার -10 ভোল্ট। -10 আর 0 এর মধ্যে কে বড়? অবশ্যই ভাইয়া 0 বড়। তাহলে 0 যেহেতু বড়, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারবো ভাইয়া পজিটিভের সাথে পি এর সাথে নেগেটিভ আছে, এন এর সাথে পজিটিভ আছে। দ্যাট মিনস এটা আমাদের অফ অবস্থায় আছে। আর এখানে যদি আমরা বলি যে আমাদের এখানে এটা +20, এটা +30, দুইটার মধ্যে কে বেশি পজিটিভ? 30 বড়। 30 বড় মানে হচ্ছে দিস ইজ পজিটিভ অ্যান্ড দিস ইজ নেগেটিভ। সো যেহেতু আমাদের এটা পি এর সাথে পজিটিভ, এন এর সাথে আমাদের এখানে দেখো পি এর সাথে নেগেটিভ আছে, এন এর সাথে পজিটিভ আছে। দ্যাট মিনস এটা আমাদের অফ অবস্থায় আছে। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখব। আচ্ছা, এবার তোমাকে আমি বলবো যে ভাইয়া তুমি এভাবে কম্পেয়ার করবা। সেটা হচ্ছে ভাইয়া কোনো একটা ডায়োড যদি এরকম থাকে, কোনো একটা ডায়োড, এটাকে তুমি সার্কিটের মধ্যে কোনো একটা ডায়োড যদি থাকে, সেই ডায়োডকে তুমি জাস্ট লাইক এ সুইচ কম্পেয়ার করবা। তুমি তাকে একটা সুইচের সাথে কম্পেয়ার করতে পারো। যদি আমার কখনো এটা এরকম থাকে যে ভাইয়া আমাদের এটা একটা সুইচ কম্পেয়ার করলাম, এটা একটা সুইচ কম্পেয়ার করলাম। তো তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করে দেখো। আর একটা ডায়োডকে তুমি জাস্ট লাইক এ সুইচ কম্পেয়ার করবা। তো যদি আমাদের এখানে যে জিনিসটা হয় সার্কিটের মধ্যে, যদি আমাদের দেখো ফিটা পজিটিভের সাথে এনটা নেগেটিভের সাথে লাগানো থাকে, কিভাবে? দ্যাট মিনস এটা আমার অন অবস্থায় আছে, অর্থাৎ এটা আমার অ্যাক্টিভ। দ্যাট মিনস আমার এটা অ্যাক্টিভ আছে। আর যদি আমাদের অ্যাক্টিভ থাকে মানে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস। তো যখন আমাদের এটা ফরওয়ার্ড বায়াসে আসে, তখন আমরা বলবো হচ্ছে এটাকে তুমি ওপেন সার্কিটের সাথে তুলনা করবা। এটাকে আমাদের কি তুলনা করবো? সরি, শর্ট সার্কিটের সাথে তুলনা করবো। মানে এটা শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে শর্ট সার্কিট। মানে বর্তনীতে সে শর্ট সার্কিটের নিয়ে কাজ করে। আর যখন আমার এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ মানে রিভার্স বায়াসে আসে, তখন বর্তনীতে সে ওপেন সার্কিটের মতো কাজ করে, ওপেন সার্কিট। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমি কয়েকটা এক্সাম্পল তোমাকে দেখাই। যেমন ফর এক্সাম্পল ভাইয়া এদিকে আমাদের 10 ভোল্ট আছে, এদিকে আমাদের 10 ভোল্ট আছে। ভাইয়া আমাদের এখানে একটা ডায়োড আছে, আমাদের এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটা। এদিকে আমাদের এটা শর্টেড আছে, আমাদের গ্রাউন্ডেড আছে। তাহলে আমার দেখো ভাইয়া এই যে এটা বর্তনীতে কিসের নিয়ে কাজ করবে? ভাই আমার এটা বর্তনীতে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট মানে হচ্ছে পজিটিভ, 0 ভোল্ট মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমার এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড বায়াসে আছে। দ্যাট মিনস তুমি যদি এটাকে একটা জাস্ট ডাইরেক্ট লাইনের মতো চিন্তা করো, কোনো সমস্যা নেই, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে। আর যদি তুমি এটা চিন্তা করো ভাই আমার এখানে হচ্ছে আমার -20 ভোল্ট আছে, -20 ভোল্ট আছে, সিমিলার কানেকশন। তাহলে দেখো এবার তুমি যদি চিন্তা করো এই দুইটার মধ্যে জিরোটা হচ্ছে বড়, তাহলে আমার এই পোর্শনটা পজিটিভ, এই পোর্শনটা নেগেটিভ, এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে। তাহলে আমার এটা কাজ করবে কিসের মতো? ভাই আমাদের এরকম যে আমার এক কথায় তারটা আমার কেটে দেওয়া আছে, মানে ওপেন সার্কিট। তো আমাদের ওপেন সার্কিট হলে সেখানে কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে আমরা বলতে পারবো কোনো একটা সার্কিটের মধ্যে আমার প্রথম কাজ, এক নম্বর কাজ হচ্ছে ডায়োডটা সে কি আমাদের, আবারও বলতেছি, কোন একটা সার্কিটের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের যে ডায়োডটা, সেই ডায়োডটা সে
অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। যদি আমার ডায়োড যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমার কারেন্ট ফ্লো করবে, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। বলো এতটুকু কথা আমার ক্লিয়ার কিনা? একাধিক ডায়োড কি থাকলে কি হবে সেটা এখন দেখাচ্ছি, আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা যে আমার কোনো একটা সার্কিটে যদি আমার সে ফরওয়ার্ড বায়াসে থাকে সে শর্ট সার্কিটের মতো কাজ করে, আর রিভার্স বায়াসে থাকলে ওপেন সার্কিটের মতো কাজ করে। আর একটু আগেই দেখছিলাম কোনো একটা ডায়োড সে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, সেটা সিলিকনের ক্ষেত্রে হয় 0.7 ভোল্ট অ্যান্ড জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। এটা আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এবার ডাবল থাকলে কি হচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি। আগে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখবো আমি দুইটা থাকলে কি হয়। দুইটা থাকলে কি হয় সেটা জানলে আমার তিনটা চারটা যে কোনোটা তুমি করতে পারবে, তবে আমরা শুধু দুইটার জন্যই দেখাবো। দুইটা সিরিজেও থাকতে পারে, প্যারালালও থাকতে পারে। তো আমরা দেখি দুইটা সিরিজে থাকলে কী হবে, প্যারালালে থাকলে কী হবে। আবার সিরিজ প্যারালালে তারা বিভিন্ন কম্বিনেশনে থাকতে পারে। সো প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখাবো, একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে প্রথমত আসি আমরা এদেরকে সিরিজে দেখাবো। আমরা প্রথমে এদেরকে সিরিজে দেখাই দিব। তো সিরিজে থাকলে কি হয় না হয় সেই জিনিসটা আমরা বের করবো আর কি, যে আমাদের এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো আসো তাইলে আমরা একটা কাজ করি। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া আমরা সিরিজে রাখবো, ঠিক আছে। তাহলে আমি কোনো একটা সার্কিট নিলাম ভাইয়া, এই যে এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, আর এদিকে আমি দিচ্ছি আর কি, যে আমি সিরিজে দিচ্ছি। তো খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা এদেরকে দিচ্ছি এরকম, যে আমাদের এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, ওকে। আর এদিকে হচ্ছে আমার একটা রোধ আছে। এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ পাওয়া সেটা বের করতে হবে। রোধের মান আমি ধরে নিলাম হচ্ছে ভাই 100 ওহম। তো আমার এখানে এই রোধের মধ্যে দিয়ে যে প্রবাহটা, ওই প্রবাহ আই, এই রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ আই ইকুয়ালস টু হোয়াট, সেটা তোমাকে বের করতে হবে। তো যখন আমাদের দুইটা আছে তখন আমি কি করব সেটা একটু ভালো করে খেয়াল করে দেখো, যে ভাই আমার দুইটা আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে। তো প্রথমত আমাকে দেখতে হবে ভাইয়া আমাদের যে দুইটা আছে এই দুইটা কনফিগারেশনটা। তো আমি দেখতেছি ভাইয়া এই সার্কিটের মধ্যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমাদের এই পজিটিভটা দেখো আমাদের এই প্রান্তের সাথে লাগানো আছে, এই প্রান্তে পজিটিভ, এই প্রান্তের সাথে নেগেটিভ লাগানো আছে। আবার এখানেও এটার ক্ষেত্রে চিন্তা করলে স্পেসিফিকলি এই প্রান্তে পজিটিভ লাগানো আছে, এই প্রান্তে নেগেটিভ লাগানো আছে। দ্যাট মিনস আমি বলতে পারতেছি এটাও আমার অ্যাক্টিভ, এটাও আমার অ্যাক্টিভ। যেহেতু দুইটা অ্যাক্টিভ, আমি বলতে পারবো বর্তনীতে আমার তড়িৎ প্রবাহ হবে। যেহেতু আমার বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, এবার আমি দেখি হচ্ছে তড়িৎ প্রবাহ কীভাবে হবে। তার আগে আমাকে বলে দিতে হবে এখানে কোনটা কেমন। মনে করো ফর এক্সাম্পল আমি বলে দিলাম ভাইয়া এটা হচ্ছে আমার সিলিকন, এটা হচ্ছে আমার জার্মেনিয়াম, দুটো সেমও হতে পারে, হোয়াট এভার, নো প্রবলেম। তো আমি বললাম ভাইয়া এটা আমার সিলিকন, এটা আমার জার্মেনিয়াম। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া, যেহেতু একটা সিলিকন একটা জার্মেনিয়াম, তাহলে সিলিকনের জন্য ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। আর আমার টোটাল এখানে ভোল্টেজ যেটা আমাদের এখানে টোটাল যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট দেওয়া আছে, ওকে। এখন আসো তোমাকে প্রবাহটা বের করতে হবে। তো তোমাকে যদি প্রবাহটা বের করতে হয় আগে ভোল্টেজটা বের করতে হবে, সিম্পল। তাহলে আমরা ভোল্টেজটা বলতে পারি কি, আমার এখানে কার্যকর যে ভোল্টেজটা সেটা হচ্ছে কত, সিম্পলি আমার ভোল্টেজ ছিল 5 ভোল্ট। এই 5টা যখন আমাদের সিলিকনের মধ্য দিয়ে যাবে তখন 0.7 ভোল্ট ড্রপ হবে। এটা যখন আমাদের জার্মেনিয়ামের মধ্য দিয়ে যাবে তখন 0.3 পরিমাণ ভোল্ট আমাদের ড্রপ হবে। অ্যান্ড আমরা এখান থেকে বলতে পারবো টোটাল আমার ভোল্টেজটা হচ্ছে আমাদের 5 - 1 মানে হচ্ছে 4 ভোল্ট, 4 ভোল্ট পরিমাণ আমাদের ভি। তাহলে আমার এখানে ভোল্টেজ 5 ভোল্ট, কিন্তু তোমার কার্যকর কিন্তু 5 ভোল্ট না, 5 ভোল্ট থেকে আমার কিছু ড্রপ হচ্ছে। সো আমরা এখান থেকে বলতে পারবো তড়িৎ প্রবাহ হচ্ছে 4 ভোল্ট ডিভাইডেড বাই 100 ওহম। ক্যালকুলেশন করলে যা আসবে সেটা আমার আনসার। বলো বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। সিমিলারলি দুইটা যদি সিলিকন হইতো তাহলে আমাদের 0.7 - 0.7, দুইটা যদি জার্মেনিয়াম হইতো 0.3 - 0.3, জাস্ট লাইক দ্যাট। এটা বুঝছি কিনা বলি, এটা বুঝছি কিনা বলি।
ওকে, যদি বুঝে থাকি এবার তোমার একটু খেয়াল করে দেখো, আমি যখন বুঝলাম, এবার তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে এবারেরটা আছে এরকম, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। এবার দেখো এই ডায়োডের ক্ষেত্রে দেখো, আমাদের এটা মনে করো ডায়োড 1, দিস ইজ ডায়োড 2। প্রথম ডায়োড যেটা ছিল, এই প্রথম ডায়োডের এই প্রান্তে পজিটিভ, এই প্রান্তে নেগেটিভ, আর এই ডায়োডের এই প্রান্তে পজিটিভ লাগানো আছে, এই প্রান্তে নেগেটিভ। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, আমার এই ডায়োডটা সার্কিটের মধ্যে আমাদের অ্যাক্টিভ, এই ডায়োডটা ইনঅ্যাক্টিভ। সো তুমি একটু চিন্তা করে দেখো, এই লাইনটাকে যদি আমি এখানে আঁকি, জাস্ট জিনিসটা এরকম না যে আমাদের একটা সার্কিট, তো এখানে প্রথম ডায়োডের জন্য এটা এই যে সিম্পল শর্ট সার্কিট, আর দ্বিতীয় ডায়োডের জন্য সেটা হচ্ছে ওপেন সার্কিট। তোমার কি মনে হয় এখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে? অবশ্যই হবে না। কেন? কারণ এই ডায়োডটা আমার ওপেন সার্কিটটা আমার ফুলফিল করতে দিচ্ছে না। সে যেহেতু ফুলফিল করতে দিচ্ছে না, এক কথায় হচ্ছে আমার কোনো কারেন্ট ফ্লোই হবে না। তাহলে আমরা বলতে পারি এখানে কারেন্ট ফ্লো I = হচ্ছে 0। বলো আমরা এটা বুঝছি কিনা? এর মানে রিভার্স বায়াসে কেউ একজন থাকলে তার মধ্যে দিয়ে কোনো প্রবাহ হচ্ছে না। এখন সে যেহেতু আমার সিরিজে যুক্ত আছে শ্রেণীতে, এক কথায় তার এখান থেকে কানেকশান কেটে দিলে পুরো সার্কিটটা কিন্তু ফুলফিল হচ্ছে না। যেহেতু তার কানেকশানটা কেটে দিলে সার্কিটটা ফুলফিল হচ্ছে না, সো আমরা বলতে পারি এক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে আমার এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। এর মানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 0। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো? এবার একটা বুঝছি কিনা এটা? ওকে, তাহলে শ্রেণী শেষ। তাহলে আমার দুইটা যদি উল্টে থাকে তাহলে তো কোনো কথাই নেই যে ভাই আমাদের, মানে এক কথায় শ্রেণীর ক্ষেত্রে যে কোনো একটা যদি রিভার্সে থাকে, সবাই রিভার্সে থাকলে কোনো কথাই নেই, যে কোনো একটা রিভার্সে থাকলে সাথে সাথে তুমি বলো প্রবাহ শূন্য। হুবহু সেম কনসেপ্ট দিয়ে একটা সৃজনশীল, এই যে দেখো ঢাকা বোর্ড 2015 আর ইয়াতে আসছিলো, এই সৃজনশীলটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই সৃজনশীলটা তোমরা দেখে নিবা, এই সৃজনশীলটা বোর্ডে আসছিলো। সো এই সৃজনশীলে হচ্ছে তোমার হুবহু সেম কনসেপ্ট। হ্যাঁ, তো আমরা সৃজনশীলটা করাচ্ছি না, বাট কনসেপ্ট অলরেডি আমরা করাই ফেলছি। বলো বুঝছি কিনা? ওকে, এবার আসি ভাই প্যারালালে থাকলে কি হয়। প্যারালালের ক্ষেত্রে একটু হালকা চিন্তা করতে হবে। আসো আমরা প্যারালালে থাকলে কি হয় তার জন্য আমরা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, প্যারালালে থাকলে ভাই আমাদের কি হবে সেটা আমরা একটু দেখাই। তো আসো ভাইয়া, আমাদের প্যারালালে থাকলে যে আমরা আবার হুবহু সেম টাইপ অফ সার্কিট আমি দেখাচ্ছি। আমার আগের সার্কিটটা এবার হচ্ছে তারা প্যারালালে থাকবে। একজন হচ্ছে আমার এইদিকে মুখ করে আসে, আরেকজন হচ্ছে ভাইয়া আমাদের এইদিকে মুখ করে আসে, প্যারালালে আসে তারা। তো যখন তারা প্যারালালে আসে তখন আমাদের কি হবে সেই জিনিসটা আমরা দেখব। যে এখানে মনে করে এটা রোধ আছে, এখানে ভোল্টেজ আছে, ওকে জাস্ট লাইক দ্যাট, এখানে 5 ভোল্ট, আর এখানে হচ্ছে ধরে নিলাম 100 ওহম ধরে নিলাম রোধের মান। আমাকে প্রবাহ I = কত জিজ্ঞেস করলো, তো আমি ধরে নিলাম এখানে হচ্ছে জার্মেনিয়াম আছে আর এখানে হচ্ছে সিলিকন আছে, জাস্ট লাইক দ্যাট, নো প্রবলেম। এখন তুমি খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে ভাইয়া এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ। তাহলে আমাদের এই পজিটিভটা, এই যেটা পজিটিভের সাথে, আর এই যে পজিটিভ মানে এটা পজিটিভ, তাহলে আমাদের এই নেগেটিভ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া আমাদের এই জার্মেনিয়ামটা সে কাজ করবে, আর সিলিকনটা সে কোনো কাজ করবে না। সে যদি কাজ না করে, এক কথায় তার মধ্যে দিয়ে আমার সিগন্যালটা অফ। এখন তুমি চিন্তা করে দেখো তো, সিম্পলি তুমি যদি চিন্তা করে দেখো ভাইয়া, আমার এখানে যদি আমি এদের ক্ষেত্রে চিন্তা করি, দেখো ভাইয়া আমাদের এখানে যেটা ছিল জার্মেনিয়াম, সে কিন্তু শর্ট সার্কিটের মতো কাজ করতেছে, আর সিলিকন যে ছিল সে ওপেন সার্কিটের মতো কাজ করতেছে। এর মানে এদিক দিয়ে কোনো কানেকশান নাই। তাহলে তড়িৎ প্রবাহ হবে কি না? অবশ্যই হবে। তড়িৎ প্রবাহ আইসে এদিক দিয়ে না যেতে পারলো, এদিক দিয়ে চলে যাবে। তাহলে আমি দেখতেছি আমাদের এখানে যে সিলিকনটা আছে সে রিভার্স বায়াসে থাকার কারণে তার মধ্যে দিয়ে কোনো প্রবাহ হচ্ছে না। কিন্তু আগেরবার দেখছিলাম শ্রেণীতে হলে তো ঝামেলা ছিল, তার কারণে পুরো সার্কিট বন্ধ। কিন্তু এখানে সে বন্ধ হলেও বাকিটার মধ্যে দিয়ে তো যাচ্ছে। সো যেহেতু বাকিটার মধ্যে দিয়ে যাচ্ছে, সো আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া সিম্পলি আমাদের প্রবাহটা হচ্ছে আমাদের জার্মেনিয়ামের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন কীভাবে করব? আমার এখানে অ্যাক্টিভ কে? অনলি জার্মেনিয়াম। যেহেতু শুধুমাত্র জার্মেনিয়ামটা অ্যাক্টিভ, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমার তড়িৎ প্রবাহের মান হচ্ছে 5 মাইনাস অনলি জার্মেনিয়াম 0.3 ডিভাইডেড বাই আমার 100। ক্যালকুলেশন করলে যা হয় সেটা আনসার। বুঝছি কিনা বলো? এটাই আমাদের লাস্ট কনসেপ্ট। প্রায় শেষ। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলি?
জানি তোমাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, বাট আমি চাচ্ছি না যে অল্প কিছু জিনিসের জন্য রেখে দিতে, শেষ করে দিই। আর এটা করলে এরপর ভৌত আলোক বিজ্ঞান শেষ আমাদের সিলেবাস। এটা কুইক টেক্সট মুজ করবা। এবার আসো, এবার হচ্ছে ভাইয়া দিল এরকম, তো একটু খেয়াল করে দেখো, মনে করে এটা সিলিকন, এটা আমার জার্মেনিয়াম। এবার আমরা অনেকে আটকে যাব, সেটা হচ্ছে কি, দেখো আমাদের এখানে যদি একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের এটাও আমাদের অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, কিন্তু এখন আমাদের সবাই একটা কনফিউশনে পড়ে যাবে, ভাই আমাদের দুইটার মধ্যে দিয়ে প্রবাহ যাবে, সিম্পল, তাদের মাথায় এটা ধরবে না। আচ্ছা আমাকে বলো তো, এই দুইজনের মধ্যে কে আগে অ্যাক্টিভ হবে? এটার ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট ড্রপ আছে, এখানে 0.5 ভোল্ট ড্রপ আছে। তুমি আমাকে বলো সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে কে আগে অ্যাক্টিভ হবে? এই দুইজনের মধ্যে অ্যাক্টিভ কে আগে হবে আমার একটু বলো তো। এই দুইজনের মধ্যে কে আগে অ্যাক্টিভ হবে আমাকে একটু বলো। এই দুইজনের মধ্যে কে আগে অ্যাক্টিভ হবে? হ্যাঁ এক্স্যাক্টলি জার্মেনিয়াম। তো আসলে দেখো জার্মেনিয়াম আগে অ্যাক্টিভ হবে কারণ তার মধ্যে ভোল্টেজ ড্রপ কম। তো জার্মেনিয়াম যখন অ্যাক্টিভ হয়ে যাবে, আচ্ছা তোমরা আমাকে বলো কোন একটা সার্কিটের মধ্য দিয়ে, এই যে এখানে যে আর এর মধ্য দিয়ে কোনো প্রবাহ হবে? অবশ্যই হবে না। কেন? কারণ সে আর এর মধ্য দিয়ে যাওয়ার আগেই সে একটা শর্টকাট ওয়ে পেয়ে গেছে। তো এক্ষেত্রে দেখা যাবে ভাইয়া আমাদের যে সিলিকন, তার মধ্য দিয়ে তো ফ্লো হওয়ার কোনো কারণই নাই। কারেন্ট আইসে দেখলো জার্মেনিয়ামের মধ্য দিয়ে সে যাইতে পারতেছে, যার কারণে এভরি কারেন্ট উইল ফ্লো উইথ জার্মেনিয়াম, সবাই জার্মেনিয়ামের মধ্য দিয়ে যাবে। সিলিকনটা অ্যাক্টিভ হওয়ার কথা থাকলেও সে পরে অ্যাক্টিভ হবে, কিন্তু সে অ্যাক্টিভ হওয়ার চান্সটা কারেন্ট আর তাকে দিবে না। কারেন্ট বড়ই স্বার্থপর, সে একজনকে পেয়ে গেলে আরেকজনকে, আর এই যে তোমার একজনকে পেয়ে গেলে আরেকজনকে পাত্তা দেয় না। তখন দেখা যাচ্ছে জার্মেনিয়ামকে যখন পেয়ে গেছে সিলিকনকে সে পাত্তা দিচ্ছে না, কিন্তু জার্মেনিয়াম না থাকলে ঠিকই সে সিলিকনকে পাত্তা দিত। তাহলে আমার যার কারণে দেখা গেল জার্মেনিয়ামটা আগে অ্যাক্টিভ হওয়ার কারণে জার্মেনিয়ামের মধ্য দিয়ে কারেন্ট যাবে, সিলিকনটা আর অ্যাক্টিভ হওয়ার সুযোগ নাই, সিলিকনের মধ্য দিয়ে যাবেই না। সে মনে করবে সিলিকনের বাধা বেশি, সিলিকনে আমি যাব না, আমি জার্মেনিয়ামের মধ্য দিয়ে যাব। তখন আমার এখানে দেখা যাবে অনলি জার্মেনিয়ামটা কাজ করতেছে, এই যে এভাবে কাজ করবে। তখন আমি দেখব এটা আমার আর কোনো কাজ করতেছে না, এটা ফরওয়ার্ডে আছে কিন্তু কাজ করতেছে না। তখন আমরা এখান থেকে বলতে পারবো ভেরি সিম্পল, ভোল্টেজ কত? বি ইকুয়ালস টু হচ্ছে 5 থেকে কত বিয়োগ যাবে? 0.3, কারণ সে জার্মেনিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে। 0.3 ডিভাইডেড বাই আমরা এখান থেকে বলতে পারবো 100। এটা হচ্ছে আমার অ্যান্সার। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলি। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এই জায়গায় আমাদের মিক্সিং স্টুডেন্ট ভুল করে বসে থাকে, যে তারা এখানেই ভুল করে। ওকে, এবার অনেকে আমাকে এখন প্রশ্ন করবে, আমি শিওর ভাইয়া যদি দুইটাই আমার সিলিকন হইতো বা দুইটাই আমার জার্মেনিয়াম হইতো, দুইটাই আমার সিলিকন, এবার তো দুইজন এট এ টাইম অ্যাক্টিভ হবে। আগেরবার আপনি বলছিলেন ভাই আমার এটা আগে অ্যাক্টিভ ওইটা পরে অ্যাক্টিভ, যেটা পরে সে আর অ্যাক্টিভ হওয়ার সুযোগ পায় না। এবার তো দুইটা এট এ টাইম অ্যাক্টিভ হবে। হ্যাঁ অবশ্যই। তো দুইটা যদি আমার এক টাইম অ্যাক্টিভ হয় তাহলে সিলিকনের মধ্য দিয়ে আমার 0.7 ভোল্ট আর সিলিকন 0.7 ভোল্ট। তাহলে আমরা দেখি এখন তোমার কারেন্ট সে এদিক দিয়ে গেলে তার ড্রপ কী পরিমাণ? 0.7। সে এদিক দিয়ে গেলে তাও ড্রপ 0.7। তো যেটাই হোক না কেন তার ড্রপটা কিন্তু 0.7 হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 5 মাইনাস 0.7
ডিভাইডেড বাই, তাহলে আমাদের এখানে ভোল্টেজ ড্রপটা যে আমাদের সিলিকনের মধ্যে যাওয়ার সময় পয়েন্ট আমাদের এতটুকু ড্রপ হয়, তো ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের রোধটা কত 100 ওহম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো প্রবাহটা এত। এবং এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি প্রবাহের কথা আমরা চিন্তা করি, সেই প্রবাহটা হচ্ছে এতকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে এতের অর্ধেক। তাহলে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে দুইটা যদি সিরিজে থাকে সেক্ষেত্রে সবাইকে আমার ফরওয়ার্ডে থাকতে হবে, আর যদি দুইটা আমাদের প্যারালালে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার দুইটাকে সিমিলার হলে দুইটার মধ্যে দিয়ে যাবে, আর আমাদের ফরওয়ার্ড দুইটাই ফরওয়ার্ড, যদি একটা ফরওয়ার্ড একটা রিভার্স হলে ফরওয়ার্ডটার মধ্যে দিয়ে যাবে, দুইটা ফরওয়ার্ড হলে আমাদের তার মধ্যে থেকে যেটার ভোল্টেজ কম সেটার মধ্যে দিয়ে যাবে, দুইটার ভোল্টেজ সেম হলে দুইটার মধ্যে দিয়ে যাবে। বলো বুঝছি কি না, বুঝছি কি না? সিম্পল ম্যাথ, সিম্পল, এখানে আর ঝামেলার কোনো কিছু নাই, ঝামেলার কোনো কিছু নাই। এবার আরেকটা জিনিস দেখাই। একটা সার্কিটের মধ্যে তুমি চাইলে আমাদের কির্চফের লটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো কির্চফের ল অ্যাপ্লাই করার মতো আমি একটা ম্যাথ তোমাদেরকে দিই, একটু খেয়াল করে দেখো। আমরা ওরকম একটা ম্যাথ যদি দিই, এটাই আমাদের লাস্ট, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসিতে পারে। আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, V1 সমান 25 ভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের V2 সমান কত ভোল্ট বাবা? 3 ভোল্ট। V2 সমান 5 ভোল্ট। এটা এখানে দিতে পারি। যে কোনো জায়গায় দিলে হয়, কোনো সমস্যা নেই। তো তোমার এখানে কোয়েশ্চেন যেটা বলা আছে, এখানে বলা আছে বিটা ইকুয়ালস টু 100, বিটা ইকুয়ালস টু 100, দেন তোমাকে বলা আছে টার্ন অন ভোল্টেজ 0.7, টার্ন অন ভোল্টেজ 0.7, আর দেন আর কিছু নেই, এতটুকুই। তোমাকে বলছে আইসি আইবি আই বের করার জন্য, আইসি আইই আইবি এগুলা বের করার জন্য। হ্যাঁ, তো আসো আমরা ক্যালকুলেশন করে ফেলি। আসো, এই ম্যাথটা করতে গেলে তোমার অনেকটা প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে তোমরা সাধারণত ইন জেনারেলি জানো বিটা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে আইসি ডিভাইড বাই আইভি। তো আমরা বিটা ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইভি। তো আমার এখানে তো আর কিছু জানা নাই, তাহলে আইসি ইকুয়ালস টু আমরা বলতে পারি বিটার মান 100 আইভি বলা চলে। চাইলে আমরা এই জিনিসটা বলতে পারি আইসির মান হচ্ছে 100 আইভি। আবার এখান থেকে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি ক্যালকুলেশন করলে আর কি, আই ইকুয়ালস টু আমরা বলতে পারি আইবি প্লাস আইসি। তো আইসি এর মান যদি তুমি বসাই দাও, আইবি প্লাস আইসি এর মান হচ্ছে 100 আইবি, তাহলে ক্যালকুলেশন করলে আই ইকুয়ালস টু আমরা বলতে পারি 101 আই বি বলা যায়। এটার একটা সুবিধা আছে, সুবিধাটা কি? আমার এখানে আইবি এর মান জানলে আইসি বের করা হয়ে যাবে, আইবি এর মান জানলে আই বের করা হয়ে যাবে। এখন আসো, এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কির্চফের ল ইউজ করতে হবে। এখন তুমি যদি কির্চফের ল ইউজ না করো, এখানে আরেকটা রোধ আছে 100 ওহমের, এখানে 100 ওহমের একটা রোধ আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে R3। এখানে রোধ আছে হচ্ছে কত? R1 হচ্ছে 1 কিলো ওহম, এখানে R1 সমান হচ্ছে 1 কিলো ওহম, আর হ্যাঁ এটুকুই। ওকে,
তো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো ভাইয়া আমাদের এখানে কি জানি আমরা, ভাইয়া আমাদের প্রথম লুপের মধ্য দিয়ে যে আমাদের ফ্লোটা হচ্ছে, প্রথম লুপের আমাদের এখানে এই যে এখানে যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে আমার আইই, এখানে যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে আইসি, এখানে যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে আইভি। তো আমরা কির্শফের সূত্র কি জানি, কির্শফের যে আমাদের এটা তো আমাদের কির্শফের ভোল্টেজ ল যেটা, তাহলে আমরা যদি বলি কির্শফ ভোল্টেজ ল, আমাদের কির্শফের ভোল্টেজের বা লুপ উপপাদ্য, হ্যাঁ কির্শফের যে লুপ উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা লুপ বাছাই করি। তো আমি এখানে প্রথম লুপটা বাছাই করলাম, ভালো করে খেয়াল করো, প্রথম লুপটা বাছাই করলাম। লুপের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের প্লাস, আমাদের বড়টা প্লাস ছোটোটা হচ্ছে আমাদের মাইনাস। যে আমাদের লুপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের বড়টা প্লাস ছোটোটা হচ্ছে আমাদের মাইনাস। এবার হচ্ছে আমাদের এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমার এখানে একটা জিনিস বলা আছে টার্ন অন ভোল্টেজ, এটা দেওয়া না থাকলে কাউন্ট করতে হবে না, দেওয়া থাকলে কাউন্ট করতে হবে। টার্ন অন ভোল্টেজ হচ্ছে যেই ভোল্টেজের কারণে এটা টার্ন অন হয়, মানে ওপেন হয়। ওই মনে আছে ইনপুটে একটা নির্দিষ্ট ভোল্টেজ ছিল, যেই ভোল্টেজের উপরে গেলে সে কাজ করে, নিচে থাকলে কাজ করে না, সেই ভোল্টেজটা হচ্ছে আমার এটা। এই যে ইনপুট হচ্ছে বেস এবং এমিটর, এই দুই প্রান্তের মধ্যে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে আমার 0.7 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কি 0.7 ভোল্ট। তো আমাদের এই যে 0.7 ভোল্টটা, এই 0.7 ভোল্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা কিন্তু ভোল্টেজ ড্রপ। জাস্ট লাইক দ্যাট আমাদের এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে যে এটা পেলাম 0.7 ভোল্ট। এখন আসো আমরা ওইখানে বলছিলাম ভাইয়া কোন একটা লুপের মধ্যে প্রথমে তোমাকে একটা লুপ সিলেক্ট করতে হবে। লুপ দিয়ে আগানোর সময় রোদের মধ্যে ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস, রোদের মধ্যে দিয়ে ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। এই লুপের মধ্যে আর কোনো রোদ নাই, এই লুপের মধ্যে রোদ ছিল দুইটা, রোদের মধ্যে দিয়ে ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। আর আমাদের ব্যাটারির মধ্যে আমাদের বড় প্রান্তটাকে প্লাস, ছোটো প্রান্তটাকে আমরা মাইনাস ধরে নিই, বড় প্রান্তটাকে আমরা প্লাস ধরে নিই, আর ছোটো প্রান্তটাকে আমরা কি ধরে নিই, মাইনাস ধরে নিই। এরপর আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার একটা এনপিএন জাংশন, এটা হচ্ছে আমার একটা কি এনপিএন জাংশন। তো এনপিএন জাংশন যদি হয়, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে এন, বেসটা হচ্ছে পজিটিভ, এনটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 0.7 ভোল্ট, এই 0.7 ভোল্টের জন্য এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো একটু ভালো করে খেয়াল করো, আমরা তোমাদেরকে কির্শফের ভোল্টেজ ল ইউজ করার জন্য কীভাবে বলছিলাম, লুপ উপপাদ্য। লুপের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো একটা বিন্দু থেকে আগাইতে হবে, বাম দিকে সামেশন অফ আই আর ইকুয়ালস টু ডান দিকে সামেশন অফ ই, মানে ভোল্টেজ। বাম দিকে রোদের মধ্য দিয়ে যাও, এই রোদের মধ্য দিয়ে প্রবাহ কত, আইবি, বেস প্রবাহ। তাহলে আমরা বলতে পারি R1 আইবি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আইবি R1। এরপর এইদিকে যাইতে যাইতে এখানে আমি কিন্তু প্লাস দেখছি মানে প্লাস। এরপর যাওয়ার সময় রোদ এই রোদ প্লাস দেখছি, প্লাস দেখলে তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি হচ্ছে কি, আমাদের প্লাস দেখলে হচ্ছে আমাদের এই যে প্লাস, এই প্লাসের জন্য হচ্ছে আমাদের এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আইই, আর আমাদের রোদ হচ্ছে 100 বা আমাদের R3, তাহলে আমি R3 আইই বলতে পারি। এখন রোদের চিহ্ন কীভাবে দিলাম, আমরা তো বলছি রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। এই রোদের মধ্যে দিয়ে আইবিটা এই দিকে যায়, ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। এই রোদের মধ্যে দিয়ে আইইটা এই দিকে যায়, ঢুকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। তাহলে আর কোনো রোদ নাই, ইকুয়ালস টু ভোল্টেজ। আমরা বলছি না আবার যাব, ভোল্টেজের ক্ষেত্রে প্লাস দেখলে মাইনাস, মাইনাস দেখলে প্লাস। তাহলে আমাদের ভোল্টেজের ক্ষেত্রে আবার আসি, এখান থেকে শুরু করি, যাচ্ছি প্লাস দেখলে মাইনাস, -0.7, এভাবে যাচ্ছি মাইনাস দেখছি, মাইনাস দেখলে +5। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, মানগুলো সব দেওয়া আছে, কি মান, আইবি। দেখো R1 এর মান হচ্ছে আমাদের কি, R1 এর মান হচ্ছে 1 কিলো ওহম, মান হচ্ছে 1000। তাহলে এটাকে বলতে পারি 1000 আইবি প্লাস R3 এর মান হচ্ছে 100 আইই ইকুয়ালস টু আমরা বলতে পারি 5 থেকে 0.7 গেলে 4.3। এবার দেখো আইই, এই আইই এর মান কিন্তু 101 আইবি আমরা জানি, তাহলে আমাদের 1000 আইবি প্লাস 100 ইন্টু আই এর মান হচ্ছে 101 আইবি ইকুয়ালস টু 0.3। এখান থেকে আইবি বের করা যায় না, আইবি এর মান যদি বের করো, আইবি এর মান এখানে বসালে আইসি বের হবে, এখানে বসালে আই বের হবে, শেষ ম্যাথ। তাহলে আমরা যে জিনিসটা বলতেছি, আমরা চাইলে লুপ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, লুপ উপপাদ্য এখানে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা দেখাইলাম, আর কিচ্ছু লাগবে না, শেষ, এতটুকুই আমাদের শেষ।
অর্থাৎ কির্চফের লুপ উপপাদ্য চলতরিতে যেভাবে করছিলাম ওইভাবে আমরা চলতরিতে যেভাবে করছিলাম হুবহু সেম। আমাদের আইআর ইকুয়ালস টু আমাদের ভোল্টেজ, সামেশন অফ আইআর ইকুয়ালস টু ভোল্টেজ, শেষ। একটু ক্লিয়ার কিনা বলো, করলে এটাই আমাদের লাস্ট। কির্চফের ল যাদের মনে নেই তারা একটু রিভাইজ দিয়ে তারপর ম্যাথটা করিও, কারণ কির্চফের ল আমরা যেভাবে, এখন তো আমি আর কির্চফের ল ডিসকাস করতেছি না, আমি সরাসরি বলে দিছি। এখন কথা হচ্ছে আমি যেভাবে কির্চফের ল পড়াইছিলাম সেভাবেই এখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তোমার যদি মনে না থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওইটা রিপ্লাই করতে হবে। কির্চফের ল জাস্ট সিম্পলি অ্যাড করলাম, আমি জাস্ট এটাই তোমাকে দেখাইতে চাইছি আমরা এখানে লুপের মধ্যে কির্চফের ল অ্যাপ্লাই করে অনেক কাজ করতে পারি। তুমি চাইলে এই লুপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা যদি প্রয়োজন হয়। আর এখান থেকে কখনো যদি তুমি এই লুপে অ্যাপ্লাই করো, এখানে কিন্তু আইসিটা কিন্তু এইদিকে যাচ্ছে, এই যে এইদিকে, তাহলে আইসিটা যখন এইদিকে যাচ্ছে এই রোধের মধ্যে ঢুকার সময় প্লাস, বেরোর সময় মাইনাস। হ্যাঁ, আর এইদিকে যে আমার ভোল্টেজ হচ্ছে এখানকার ভোল্টেজ কাউন্ট করবো, সবগুলো ভোল্টেজ কাউন্ট করে করতে পারি। যেমন এখানে যেরকম আমি এই যে এই দুইটা কাউন্ট করছি না, এটা হচ্ছে বেস এমিটার, বিই কাউন্ট করছি, বেস এমিটার এটা হচ্ছে বেস এমিটার। এখান থেকে গেলে হচ্ছে বিসিই কাউন্ট করতে হবে, কাউন্ট করে তুমি লিখতে পারবা। যেমন আমি যদি এখানে লিখি এটা হচ্ছে মনে করো R4, তখন আমি এখান থেকে আসার সময় এখানে লিখতে পারবো যে আমি সিম্পলি যে কোনোটা লিখতে পারবো, প্লাস মাইনাস এদিক দিয়ে আমি সব কিছু লিখতে পারবো। মানে এক কথায় আমি জাস্ট দেখাতে চাচ্ছি লুপ উপপাদ্যটা আমার এখানেও অ্যাপ্লাই করা যায়, সেটা আমরা অ্যাপ্লাই করছি। বলো বুঝছি কিনা? আমার প্রচুর খিদে লাগছে, খাইতে হবে। টাটা টাটা টাটা, বলো বুঝছি কিনা? তোমরা বলো, বুঝছো বলো। আমি যাই, আমার নিজের বিরক্ত লাগতেছে। আমি চাচ্ছিলাম না ক্লাসটা আর এটা নিয়ে আর কন্টিনিউ করি। ম্যাথগুলো হচ্ছে তোমার আজকে যা করাইছি তুমি ম্যাক্সিমাম ম্যাথ বইতে পাবা না, আসলে তোমাদের বইতে ম্যাথগুলো ঠিকঠাকভাবে দেয় নাই পাও। তো এখন আমাকে আসলে পড়ানোর জন্য একটু এই যে অন্যভাবে পড়াইতে হয়েছে, কিছু করার নেই। জাস্ট তোমরা যেটা হচ্ছে কির্চফের লুপ উপপাদ্যটা পড়ার পর এটা আবার দেখবা। হ্যাঁ, যদি না বুঝো সেক্ষেত্রে আমাকে বলি, আমি প্রয়োজনে আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। মানে কির্চফের লুপ উপপাদ্য যেটা, সেই লুপ উপপাদ্য অ্যাপ্লাই করছি। লুপ উপপাদ্য আমরা কয়েকটা বলছিলাম, প্রথমে এটা করতে হবে, তারপরে এটা, সেই কাজগুলো আমি সংক্ষেপে করে ফেলছি। এখন আমি সংক্ষেপে করার কারণে তোমার যদি মাথায় ওই জিনিসগুলো না থাকে তখন তোমার কাছে এলোমেলো, ওই কারণে আমি গত ক্লাসে বলছিলাম তোমরা লুপ উপপাদ্য অ্যাপ্লাই করে আসবা। অনেক দিন পর 2 ঘন্টা পড়াইলাম, 2 ঘন্টা না, এখন 1 ঘন্টা 58 মিনিট হয়েছে, আরও কিছুক্ষণ সময় বাকি আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তোমাদের কাজ কি তাইলে হচ্ছে তোমরা এই পুরো অধ্যায়টা পড়ে নিবা। আর আরেকটা হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইসের যে অংশটা আছে সেটা তো আর আমি পড়াবো না, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, আর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আপাতত সেটা বাদ দাও, আগে ভৌত আলোক বিজ্ঞানটা শেষ করো, তারপর যে ডিজিটাল ডিভাইসের অংশটা পড়তে পারবো, যেহেতু সেটা তোমাদের পড়া আছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করবো, আমাদের লাস্ট চ্যাপ্টার। তো সেই ভৌত আলোক বিজ্ঞানটা আমরা আগামী ক্লাসে স্টার্ট করলে দেন হচ্ছে আমরা সিলেবাস শেষ করতে পারবে। এবং ভৌত আলোক বিজ্ঞান মোটামুটি ছোটো এবং বুঝার আছে অধ্যায়টা, অনেকেই আসলে ওইটা কম বুঝে, এই সেমিকন্ডাক্টরের অধ্যায়টা অনেকে কম বুঝে। আমাদের আলহামদুলিল্লাহ একটু বড় জার্নি ছিল, শেষ করলাম। আর আমাদের নেক্সট ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞান স্টার্ট করব। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।